আমি তোমাকে না পেলে কি করব তুমি ভাবতেও পারছো না এই মুহূর্তে। আমাকে কিছু ভাবতেও হবে না, যা খুশি করে নাও তুমি। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। তোমার সেই ভিডিও কিন্তু এখনো আছে আমার কাছে। এটা ভাইরাল করতে 1 মিনিট সময়ও লাগবে না আমার। কি চাও তুমি আমার কাছে, সত্যি করে বলো তো? কেন আমার লাইফটা হেল করে দিচ্ছ? কি চাও তুমি আমার কাছে? আমি তোমাকে চাই পল্লব, তোমার এই শরীরটা চাই। তুমি নিজেও জানো না কি জ্বালা জ্বলছে আমার মনের ভেতরে। তোমার দুষ্টু স্পর্শই একমাত্র আমার মনের এই যন্ত্রণা মেটাতে পারে। আমি জানি তুমি যেই হও না কেন, তুমি নিশ্চয়ই কোনো মেয়ে। একজন মেয়ে হয়ে এরকম নির্লজ্জের মতো কথা বলছো কি করে? আমার তোমার জন্য সব বিসর্জন করে দিয়েছি পল্লব। যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছে সেই দিনই তোমার ভালোবাসার লোভে পড়ে গেছি। না, এই ভালোবাসা শুধু মনের নয়, তোমার থেকেও তোমার পুরুষত্বকে বেশি ভালোবেসে ফেলেছি আমি। জানো তো, তোমার মতো পুরুষ দুটো হয় না। তুমি নিজেও জানো না তুমি কি। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। তার মানে তুমি আমার কথা মানবে না, তাই তো? প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমার আর কিছু করার নেই। নিজের চূড়ান্ত সর্বনাশের জন্য প্রস্তুত থেকো। ল্যাপটপটা অফ করে বিছানার এক কোণায় ছুঁড়ে মারল পল্লব। ইচ্ছে করছে ভেঙে ফেলতে এটা। না জানি সে কি করতে চলেছে। এই ভিডিওটা একবার ফাঁস হয়ে গেলে তখন কি হবে ভেবে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একদিকে আসন্ন বিয়ে, অন্যদিকে সীমাপুর প্রেগনেন্সি, তার উপরে ভিডিওর উপদ্রব। জানে না সে সেদিন রাতে কে এই কাজ করেছিল। একবার যদি তাকে খুঁজে বের করতে পারে, তার সাথে কি করবে পল্লব নিজেও ভাবতে পারছে না। এসব ভাবনার মধ্যে তার বন্ধুর ফোন কল আসলো। হ্যাঁ গুঞ্জন, বলো। কিছু করতে পেরেছিস ভাই? হুম, প্রসেসিং আছে। খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবো। একটু ভালো করে ট্রাই কর, আমাকে বাঁচা ভাই। চিন্তা করিস না, আশা করি 2-1 দিনের ভেতরে একটা ভালো খবর দিতে পারবো। জাস্ট একবার তার নাগাল পাই, দেখ তারপর কি করি। গুঞ্জন ফোনটা কেটে দিল। পল্লব হাসপাতালে ফোন দিয়ে জানতে পারলো প্রাচীকে খুব তাড়াতাড়ি রিলিজ দেওয়া হবে। আর ভাইয়া নাকি হাসপাতাল থেকে সোজা বাড়িতে আসছে। ভাবি আম্মাকে বলতে বলল। এরপর সন্ধ্যাবেলা পল্লব একটা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশের কোণায় ভারী মেঘ জমেছে। মনে হচ্ছে একটু পরই বৃষ্টি নামবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার প্রতি বরাবরই নেশা কাজ করে। তে মনে মনে কামনা করছে যেন বৃষ্টি হয়। নিজের মনের সমস্ত দুশ্চিন্তা, হতাশা বৃষ্টির জলের সাথে ভাসিয়ে দেওয়া যাবে। হঠাৎ অনুভব করলো কেউ তার কাঁধের পেছনে হাত রেখেছে। ভাইয়া তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ভাইয়ার এই অগ্নিরূপ কখনো দেখেনি সে। বেশ ভয় লাগছে তার। পল্লবকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের মোবাইলটা বের করে পল্লবের চোখের সামনে ধরল। সর্বনাশ! যা ভয় পেয়েছিল তাই হলো। আর শেষ রক্ষা হলো না পল্লবের। যে ব্যক্তি ভাইয়ার কাছে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পল্লব কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে। যদিও এখানে সীমা আপুর মুখটা বড্ড অস্পষ্ট, শুধু তাকেই বোঝা যাচ্ছে। এর কারণটা কি আজও বুঝে উঠতে পারেনি সে। পল্লব ভাইয়াকে কিছু বলতে যাবে, ঠিক তখন তার গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। একটা প্রচন্ড ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল পল্লব। তারপর ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আজ তোকে শেষ করে দরকার হলে জেলে যাব আমি, কিন্তু তোর মতো কুলাঙ্গারের কোনো প্রয়োজন নেই আমাদের। ওর চোখ থেকে যেন আগুন ঝরছে। ভয়ে সেদিকে তাকানোর সাহস পাচ্ছে না পল্লব। কি হলো পল্লব, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথায় ঘোরের ভেতর থেকে বেরিয়ে এলো পল্লব। সত্যি সত্যি এরকম কিছু ঘটলে তার রক্ষা থাকবে না আর। ভিডিওটার ভয় এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে সে সবসময় উল্টোপাল্টা কিছু না কিছু ভাবছে। হ্যাঁ বল ভাইয়া। একটা ভালো খবর আছে, কালকেই প্রাচী বাড়ি ফিরবে। ও আচ্ছা। তুই খুশি হোসনি এটা শুনে? কেন হব না, কি যে বলো না তুমি। হুম, এবার ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব। ভাই একটা কথা বলি তোমায়। বল। তোমরা এই বিয়ের ব্যাপারটা এখন ঝেড়ে ফেলতে পারো না মাথা থেকে? আমি এই সময়ে প্রিপেয়ার্ড নই। কিসের প্রিপারেশন? তুই আর প্রাচী জাস্ট কাবিন করে রাখবি এখন। এরপর যখন খুশি সংসার করবি। তোকে দিয়ে তো কেউ এখন জোর করে সংসার করাচ্ছে না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখ, তোর ভাবি, আম্মা বা আব্বা
এমনকি আমরা সবাই চাই কাবিনটা যত তাড়াতাড়ি হোক। তুই হয়তো জানিস না, আম্মাই কিন্তু প্রথমে তোর ভাবি আর আমার কাছে প্রস্তাবটা রেখেছে। তুই এখন শেষ সময় এসে সবটা ভেঙে দিস না। ভাইয়া এই বলে বেরিয়ে গেল। পরিস্থিতি দিন দিন জটিলতার রূপ নিচ্ছে। প্রাচী এখন অসুস্থ। এই সময় ও সত্যটা জানতে পারলে কি ঘটবে, তখন সব দোষ তার আর শিমু আপুর ঘাড়ে এসে পড়বে। শিমু আপু এখন নির্বিঘ্নে এই বাড়িতে থাকতে পারছে, কিন্তু সবটা জানাজানি হয়ে গেলে ওর এই বাড়িতে স্থান হবে না, সে ভালো করেই জানে। এরকম কিছু ঘটার আগে সবটা সামাল দিবে সে, সেটা যে করেই হোক, যে কোনো প্রকারে। এর মধ্যে তার ফোনে আবারও সে বন্ধুটার ফোন কল এলো। হ্যাঁ গুঞ্জন বল। নাম্বারটা পেয়ে গেছি পল্লব। সত্যি? এই নম্বর দিয়ে ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। আমি বলছি তুই টুকে রাখ। গুঞ্জনের থেকে নম্বরটা নিল। ব্যাস, এবার আর কিছু সময়ের অপেক্ষা। এই নম্বরে তাকে আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছে দেবে। নম্বরে ডায়াল করার আগে নিজের সিমটা চেঞ্জ করে নিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। ফোনটা হাতে নিয়ে গুঞ্জনের দেওয়া নম্বরটায় ডায়াল করতে থাকলো, কিন্তু মুহূর্তেই হতাশ হতে হলো তাকে। নম্বরটা নট রিচেবল বলছে। এ তো বেশ মুশকিল হয়ে গেল। এবার এই নম্বরে আসল মালিককে খুঁজে বের করবে কি করে? উপায়ন্ত না পেয়ে গুঞ্জনের কাছে আবারও ফোন দিল। ভাই এটা তো ব্লান্ডার হয়ে গেল। কি হয়েছে? নম্বরটা নট রিচেবল বলছে। এখন কি করব আমি? ও, এই ব্যাপার। তুই একটা কাজ করতে পারিস, কয়েকটা দিন ওয়েট কর। নম্বর আর কতদিন বন্ধ রাখবে? ঠিক খুলতেই হবে। আমার হাতে অপেক্ষা করার মতো এত সময় নেই গুঞ্জন, তুই প্লিজ হেল্প কর আমায়। দেখ, আমি কতটা কাঠখড় পুড়িয়ে এই নম্বর জোগাড় করতে হয়েছে আমার, সেটা একমাত্র আমি জানি। এখন যদি নম্বর নট রিচেবল বলে, কি করতে পারি আমি? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই হেল্প করলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবো, আর তুই হেল্প না করলেও এখন এটাই করতে হবে আমায়। কি প্ল্যান? গুঞ্জন অবাক হয়ে পল্লবকে প্রশ্ন করলো। আমরা এই নম্বর থেকে ইউজারের সমস্ত ডাটা তো বের করতেই পারি, আর সেখান থেকে সব বেরিয়ে আসবে। এত সহজ নয় রে বিষয়টা। এভাবে কারোর ব্যক্তিগত ডাটা কালেক্ট করা যায় না, খুব টাফ সেটা। হ্যাঁ আমি জানি, টাফ। অসম্ভব তো নয়। আমার সিম অফিসে একজন পরিচিত লোক আছে, ওর কাছে সাহায্য চাইতে পারি আমরা। হ্যাঁ, তুই বললেই সে করে দেবে। ছেলেরা তোর মনে নাকি? যাই হোক না কেন ভাই, এটা করতেই হবে আমায়। তুই নিজেও জানিস না আমার এটা জানা কতটা জরুরি। আমাকে যে করেই হোক আসল কালপিট অবধি পৌঁছাতেই হবে। আমিও জানতে চাই কে পেছন থেকে এত বড় সর্বনাশ করতে চাইছে আমার। কি চাইছে সে? তোর কথা কিছু বুঝতে পারছি না আমি। কি হয়েছে আমায় বল। পল্লব গুঞ্জনকে সবটা খুলে বলল। তার আর শিমু আপুর শারীরিক সম্পর্কের কথা, ওর প্রেগন্যান্সি, তাকে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল, সবকিছু। গুঞ্জন সবটা শুনে তাকে হেল্প করার আশ্বাস দিল, আর এটাও কথা দিল সব রকম পরিস্থিতিতে তার পাশে থাকবে। সত্যি ওর মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা দুজন সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে উঠেই সিম অফিসে যাবে, তারপর সেখানে গিয়ে বাদ বাকি সব কাজ করবে। আজ ইচ্ছে করেই নিজে সেই ফেক আইডিতে নক দিল পল্লব। সে হয়তো একটু বেশি অবাক হবে পল্লবের আচরণে। এই মুহূর্তে এটাই করতে হবে, তাকে হাতে নাতে ধরার আগে নিজের অনুকূলে রাখতে হবে, যাতে নতুন করে তার ক্ষতি করার কোনো সুযোগ না পায়। বিষয়টা অনেকটা টোপ দিয়ে মাছ ধরার মতো। আর এই বুদ্ধিটা পল্লবের নয়, গুঞ্জনেরই ছিল। প্রথমেই টাইপ করলো। কি করছো? ঠিক আছো তো? আমি ঠিকই আছি, কিন্তু কি ব্যাপার বলো তো? তুমি আজ নিজে থেকেই নক দিলে আমায়, মতলবটা কি? একটু পরে রিপ্লাই আসলো। মতলব কিছুই না, তোমার খোঁজ নিতে ইচ্ছে করলো আজ একটু। মজা করছো আমার সাথে? একদমই না। সত্যি? আজকেও ভিডিওটা দেখলে আমার? হ্যাঁ, তোমাকে না দেখে থাকা সম্ভব। আর এইভাবে দেখতে কার না ভালো লাগে? ইচ্ছে করে সব সময় দেখতে থাকি। তাই নাকি? যখন তোমার সামনে ধরা দেব তখন কি করবে তুমি? পালিয়ে যাওয়া চলবে না কিন্তু। কেন পালাবো? তোমাকে পুরোপুরি করে পাওয়ার জন্য সেই কবে থেকে ব্যাকুল আমি। কেন পালাবো? যেদিন প্রথম দেখা হবে অনেক কষ্ট দেব তোমায়, যা সারা জীবনে ভুলতে পারবে না। সেটাই আমার জন্য পরম প্রাপ্তি। আমার কষ্ট আর যন্ত্রণার বিনিময়ে যখন তোমার মুখে আনন্দের হাসি ফুটবে, সেটা চেয়ে চেয়ে দেখব আমি। তোমার সমস্ত হিংস্রতা সেই দিন আমাকে উজাড় করে দিবে। ভেবে বলছো তো? আমি হিংস্রের থেকেও হিংস্রতর, যার পরিধি তোমার সমস্ত ধারণা ছাপিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত।
আমি প্রস্তুত, শুধু একবার ধরা দাও আমার সামনে। তোমার দেহের ভাঁজে ভাঁজে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাথে নতুন করে পরিচিত হব আমি। আমরা চাইলে এখনও কিন্তু একে অপরের এই মনের ইচ্ছে পূরণ করতে পারি। কিভাবে? ভিডিও কলে এসো। আজ আমাকে নতুন করে আবার দেখাবো তোমায়। একে অপরের সাথে ভার্চুয়াল ভালোবাসা বিনিময় করব। এটা বলার পরে অপর পাশের আইডিটা চুপ হয়ে গেল। তার তরফ থেকে আর রিপ্লাই আসলো না। চেক করে দেখলো আবারও ব্লক করে রেখেছে তাকে। হয়তো তার চালাকিটা ধরতে পেরেছে। আসলে এভাবে ধরা যাবে না তাকে। পল্লবকে এখন বাঁকা রাস্তাতেই হাঁটতে হবে। পল্লব তার রেসপন্সের জন্য ওয়েট না করে ল্যাপটপটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা গুঞ্জনের পল্লব সিম অফিসে গেল। এদিকে ভাইয়া হাসপাতালে গিয়েছে প্রাচীকে বাসায় নিয়ে আসার জন্য। তারও যাবার কথা ছিল, কিন্তু কাজের বাহানা দিয়ে আটকে দিল। সিম অফিসে পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গেল। সেখানে তার পরিচিত ব্যক্তি অর্থাৎ আকাশ ভাইয়ের সাথে কথা বলল। উনি তাদের বসতে বললেন। এভাবে অনেকটা সময় কেটে গেল। পল্লব জানে না আজ এখানে এসে কতটা সফল হবে। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো তার। একটু পরেই তাদের ভেতরে ডেকে আনা হলো। আকাশ ভাই পল্লবকে উদ্দেশ্য করে বললেন, এটা তো কোনো পুরুষ ব্যক্তির সিম, কিন্তু তুমি আমাকে যে প্রবলেমের কথা বললে তাতে তো এটা হবার কথা নয়। তারা বেশ অবাক হলো আকাশ ভাইয়ার কথায়। কি বললেন? কোনো পুরুষের সিম এটা? কই দেখি তো। হোম, এই যে দেখো, ইউজারের নাম শফিকুদ্দিন তাজ। তাজ ভাইয়া, মাই গড। তার মানে তাজ ভাইয়ার নাম্বার এটা। কিন্তু উনি পল্লবের সাথে এমনটা কেন করতে যাবেন? তাহলে শিমু আপুর কোনো যোগাযোগ নেই তো এর সাথে? এমনটা তো হতেই পারে। তাজ ভাইয়ার সিমও ইউজ করে। এর আগেও এদের দুজনকে একসাথে দেখেছিল পল্লব। একে অপরকে ফোন কল করতে দেখেছে। তার মানে তার সেই দেখাগুলো নিচু কি মনের বলছিল না? তাহলে কি আসল কালপ্রিট শিমু আপু? হে খোদা, এটা কি করে হয়? পল্লব শিমু আপুকে ভালো করে চেনে। ও পল্লবের সাথে এত বড় প্রতারণা কেন করবে? তাছাড়া ওর সাথে তো সবকিছু হয়ে গেছে অনেক আগে। যদি এই আইডির মালিক শিমু আপুই হবে, তা কেন এভাবে উদ্গ্রীব হয়ে বারবার পেতে চাইবে? নাকি এটা কোনো আইবস, যাতে সে কারোর কোনো পরিকল্পনা ঘোড়া করেও ধরতে না পারে? সেই কারণে তাকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হয়। কিন্তু শিমু আপুর উদ্দেশ্যটা কি? ওর কি লাভ হচ্ছে এগুলো করে? না, সত্যি কিছু বুঝতে পারছে না পল্লব। তাদের সন্তান বড় হচ্ছে শিমুলের গর্ভে। সে কিছুতেই নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারছে না সবকিছুর পেছনে শিমু আপুই আছে। নিজের থেকেও বেশি বিশ্বাস করে সে শিমুলকে। কিন্তু এটা তো ঠিক, ফোন নম্বরটা তাজ ভাইয়ার, আর তাজ ভাইয়ার সাথে একমাত্র শিমু আপুরই যোগাযোগ থাকার কথা। জানে না কার মনে কি চলছে। তবে যত দ্রুত সম্ভব আসল কালপিটকে ধরতেই হবে। তাকে অন্ধকার থেকে অনবরত ব্ল্যাকমেইল করে যাবে, এটা হতে পারে না। কি হলো? এখনো তো কি ভাবছিস? যা জানা ছিল জানা হলো তো। এখনো ক্লিয়ার হলো না কিছুই? কোথায় ক্লিয়ার হলো না? শেষ পর্যন্ত ছেলে বেরোলো। কোনো ছেলে তোর পেছনে লেগেছে। কি বলছিস? পাগল হলি নাকি? এই সময় আর কি ভালো লাগছে না একদম। তোর আজকাল সব হয়, তুই জানিস না হয়তো। ধুর, তাজ ভাইয়া এসব কেন করতে যাবে আমার সাথে? আমি নিশ্চিত ওনার নম্বর ব্যবহার করে কেউ আমার সাথে এই নোংরামিটা করছে। আর আমাদের ইন্টিমেট ভিডিওটাও সে করছে। কিন্তু কি হতে পারে সেটা? এটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে চলবে। আহ, আমাদের আসল কালপিট পর্যন্ত পৌঁছাতে হবে। এই ভাবনাই আমাকে দিনরাত ঘুমাতে দিচ্ছে না। আমি জানি না কি করে পৌঁছাবো তার কাছাকাছি, অর্থাৎ একেবারে হাতে নাতে ধরতে পারবো। আমার কাছে একটা প্ল্যান আছে পল্লব, জানি না তোর পছন্দ হবে কিনা। প্ল্যান? কোন প্ল্যানটা অ্যাপ্লাই করিনি বল। এখন নতুন করে কিসের প্ল্যানের কথা বলছিস তুই? চল যেতে যেতে বলি তোকে। তবে এইবারের কাজটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম বলতে তোকে এমন কিছু করতে হবে যা তুই হয়তো কারোর কথা ভাবতেও পারিসনি আগে। গুঞ্জন কি প্ল্যানের কথা বলছে পল্লব জানে না। সিম অফিসে আকাশ ভাইয়ের থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো তারা। তারপর পরবর্তী পরিকল্পনা নিয়ে দুজন আলোচনায় বসলো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। এসে দেখলো প্রাচীকে বাসায় আনা হয়েছে। ও এখন প্রায় পুরোপুরি সুস্থ। সিমরান ভাবি ওর পাশেই বসে আছে। পল্লব ভাবিকে খাবার দিতে বললে সে উঠে গেল। পল্লব প্রাচীর পাশে এসে বসলো। এখন ঠিকঠাক তো? হ্যাঁ। যাক ভালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিরতে এত দেরি হলো? একটা জরুরি কাজে গিয়েছিলাম। জরুরি কাজ? কি এমন জরুরি কাজ পড়লো তোমার? আমি ভেবেছিলাম অন্তত তুমি আজকে আমাকে আনতে হসপিটালে যাবে। কেন, ভাইয়া গিয়েছিল তো? ভাইয়া আর তোমার যাওয়া এক হলো? মানে তোমাকে কিছু বলার নেই সত্যি? পল্লব কিছু বলতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে ভাবির গলার আওয়াজ ভেসে আসলো।
পল্লব উঠে গেল। প্রাচীর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটা বিষয় খেয়াল করলো, প্রাচী তাকে এখন তুমি বলে সম্বোধন করছে। আর সাথে বলার ক্ষেত্রে যে জড়তা কাজ করত ওর মধ্যে সিকে ভাগও এখন নেই। এটা বড্ড অধিকার ফলিয়ে কথা বলছে পল্লবের সাথে, যা পল্লবের একদমই ভালো লাগছে না। খাবার দাবার খেয়ে নিজের ঘরে চলে আসলো পল্লব। তারপর দরজাটা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসলো। ডাটা অন করে সে ফেক আইডিতে ঢুকলো। প্রথম টোপটা এখনই দিতে হবে তাকে, দেখা যাক কাজ হয় কিনা। নিজের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি পাঠিয়ে দিল, তারপর তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে থাকলো। প্রায় 1 ঘন্টা পরে রিপ্লাই এলো। এটা তুমি? হ্যাঁ আমি। কোনো সন্দেহ আছে? তোমার চেহারা দেখা যাচ্ছে না, বুঝবো কি করে? সত্যি এটা আমি? বিশ্বাস করি না। তো কিভাবে বিশ্বাস করাতে পারি? নিজের চেহারা সহ একটা পিক তুলে আপলোড করো, আর অবশ্যই এইভাবেই তুলবে। এই মুহূর্তে একে নিজের জালে ফাঁসাতে হলে যা চাই তাই করতে হবে। গুঞ্জন আগে বলেছিল তাকে এমন কাজ করতে হবে যা আগে ভাবতেও পারেনি। সত্যি এই জঘন্য কাজগুলো করতে হবে, এটা তার ভাবনার অতীতে। সে নিজেকে পুরোপুরি উজাড় করে কিছু ছবি তুলে পাঠিয়ে দিল। সে পল্লবকে দেখে পুরোপুরি অবাক, যেন ভাবতেই পারছে না পল্লব এটা করে দেখিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না, সত্যি এটা তুমি? হ্যাঁ আমি। কাল ওভাবে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। এখন বুঝলে তো? হ্যাঁ। আমরা কিন্তু চাইলেই এক হতে পারি। আমার মনে হয় দুজনের আর আড়ালে থাকার প্রয়োজন নেই। কিন্তু তুমি কি আমাকে একসেপ্ট করতে পারবে? ভুল বুঝবে না তো? ভুল বুঝবো না। দেখো আমি জানি আমার যা প্রয়োজন একমাত্র হয়তো তুমি দিতে পারবে। কি করে বুঝলে? তোমার আমার প্রতি এতটা আগ্রহ আমাকে বুঝতে সাহায্য করেছে। আমি কথা দিচ্ছি তুমি যেই হও না কেন আমি আমার সমস্ত রকমের ভালোবাসা শুধু তোমাকেই দেব। কিন্তু আমার যা ভয় হয়, তুমি আমায় একবার দেখলে পিছিয়ে যাবে না তো? ঠিক আছে, তারও উপায় আছে। কি উপায়? আজ রাতেই একে অপরের কাছাকাছি যেতে চাই আমরা। তবে আমি কথা দিচ্ছি তোমার যদি আমার সামনে আসতে এতটাই সংকোচ, আমি দেখব না তোমায়। নিজের চোখ বেঁধে রাখবো প্রয়োজন পড়লে। তারপর অন্ধকার ঘরে দুজন দুজনকে সারা রাত ভালোবাসবো। তোমার এতদিনের সমস্ত ইচ্ছে পূরণ করব আমি, সাথে নিজেরও। তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? না, আমার আজকেই প্রয়োজন তোমায়, ভীষণ প্রয়োজন। আমি জানি না আজ কি হয়েছে আমার ভেতরে, তোমাকে বড্ড পেতে চাইছে। জানি না এরপরে কি হবে। তোমার প্রতি এমন অদ্ভুত আকর্ষণ হয়তো আর কখনো কাজ করবে না। না, এভাবে বলো না প্লিজ। আজ রাতেই আমরা মিলিত হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি নয়, তুমি আসবে আমার কাছে। আমি অন্ধকার ঘর রেডি করে রাখবো। তুমি এসে আমার সমস্ত ইচ্ছে পূরণ করে চলে যাবে। না, তুমি আমায় মুখ দেখবে না, আমি দেখব। শুধু আমাদের দুজনের শরীর একে অপরকে অনুভব করবে। ঠিক আছে, তুমি বলো কোথায় আসতে হবে। আমি তোমার সব শর্তে প্রস্তুত। শুধু এইটুকু দেখো আমার আপ্যায়নে যেন কমতি না পড়ে। না, পড়বে না, তুমি এসো। সে পল্লবকে একটু পরে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিল। তাদের বাসা থেকে একটু দূরে একটা আবাসিক হোটেলে আজ রাতে তার সাথে সাক্ষাৎ হবে পল্লবের। এক প্রকার উত্তেজনা কাজ করতে লাগলো নিজের ভেতর। না, এটা শারীরিক কোনো উত্তেজনা নয়, মনের উত্তেজনা। পরিশেষে আজ নিজের অপরাধীকে হাতে নাতে ধরতে পারবে পল্লব। রাত 10টার দিকে তার হোটেলে দেখা করার কথা। সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। হোটেলে 205 নম্বর রুমে এসে পল্লবের জন্য অপেক্ষা করছে। পল্লব দরজার সামনে যেতে একটা হাত তাকে ভেতরে টেনে নিয়ে গেল। চারদিকে গুটগুটে অন্ধকার, নিচের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সে তাকে নিয়ে বিছানার উপর বসালো। তারপর একটা কাপড় দিয়ে চোখ জোড়া শক্ত করে বাঁধলো তার। পল্লব শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে, আর কিছুই নয়। তার কোমল দেহ তাকে জড়িয়ে ধরলো। তারপর ধীরে ধীরে তাকে নিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। পল্লব অনুভব করতে পারছে সে তার শার্টের বোতামে হাত দিচ্ছে। একে একে শার্টের সমস্ত বোতাম খুলে ফেলল। তারপর পল্লবের কপালে একটা আলতো চুমু দিল। তার হাত তার শরীরের সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বিচরণ করছে। মুহূর্তে সারা শরীর মোচড় দিয়ে উঠল তার। না, আর দেরি নয়, এবারেই মোক্ষম সুযোগ। এই সুযোগে তাকে কাজে লাগাতে হবে। কিন্তু সে এতটাই ধূর্ত পল্লব ভাবতেও পারেনি। সে তার হাত দুটি বাঁধার চেষ্টা করছে। পল্লব অমনি তাকে বলে উঠল, এ কি, আমার হাত বাঁধছো কেন? এভাবে আমার পুরো শরীর বেঁধে রাখলে যে কিছুই করতে পারবো না। সে দূর থেকে ফিসফিস করে বলল পল্লবকে, তোমাকে তো কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। আজ আমি ভালোবাসবো তোমায়।
তুমি শুধু আমার ভালোবাসা নিতে থাকো। না, এমন কথা তো হয়নি আমাদের ভেতর। হয়নি তো কি হয়েছে, দেখো না এখন আমি কি করি। সে পল্লবের হাত দুটো বেঁধে ফেলেছে প্রায়। ঠিক তখন পল্লব সুযোগ বুঝে এক ঝটকায় সরে গেল, তারপর চোখের বাঁধন খুলে ফেলল। পল্লব আগে থেকে জানতো বিছানার পাশে ডিম লাইটের সুইচ আছে। সুইচ বোর্ডের উপর এলো পাথারি হাত চালাতে লাগলো। হঠাৎ একটা লাইট জ্বলে উঠলো। অমনি সে পল্লবের উপরে উঠে পড়ে। মুহূর্তেই চমকে উঠল পল্লব। মনের অজান্তে নিজের মুখ থেকে বেরিয়ে আসলো, এ কি ভাবি তুমি? সিমরান ভাবি বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সে নিজেও বুঝতে পারেনি পল্লব এরকম একটা কাণ্ড ঘটাবে। এ কি, এটা কি করলে তুমি? তুমি শর্ত ভঙ্গ করলে শেষ পর্যন্ত। হ্যাঁ করেছি, শর্তভঙ্গ। তার আগে বলো তুমি এখানে কি করছো? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি জোর করে নিয়ে এসেছি তোমায় এখানে। তার মানে ওই ফেক আইডিটা তোমার ছিল? তুমি এতদিন ধরে ব্ল্যাকমেল করে আসছো আমায়? ছি ভাবি ছি, এটা না করলেও পারতে আমার সাথে। বিশ্বাস করো, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। আমার ওই ভিডিওটা তুমি করেছো লুকিয়ে, তাই না? এত বড় একটা ষড়যন্ত্র করলে আমার বিরুদ্ধে আবার গলা উঁচু করে কথা বলছো? না, তুমি ভুল ভাবছো, আমি কোনো ভিডিও করিনি। তাহলে ওটা এলো কি করে তোমার কাছে? আমি জানি না, কেউ একটা ভিডিওটা আমার কাছে পাঠায়। আমি ভাবলাম তোমাকে এমনিতেও কনভিন্স করতে না পারলেও এই ভিডিওর ভয় দেখিয়ে যদি তোমাকে নিজের করে পেতে পারি। সিমরান ভাবির কথা শুনে পল্লবের জন্য আবারও চমকে উঠল। যেহেতু সে তার কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে, তাহলে এখন তার মিথ্যে বলে কি লাভ? সত্যি কি ভিডিওটা ভাবি করেনি, অন্য কেউ করেছে? তাহলে কি শিমু আপু করেছে? কিন্তু শিমু আপুর এটা করে লাভটা কোথায়? আর ও আবার কিনা সেটা ভাবির কাছে পাঠিয়ে দিল। শিমু আপু মা হতে পারছিল না অনেক বছর ধরে। ও এক প্রকার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার কাছে সাহায্য চেয়েছে। পল্লব নিজের কথা না ভেবে ওকে সাহায্য করলো। পল্লবের দ্বারা শিমু আপু অন্তঃসত্ত্বা হতে পেরেছে, যা এতগুলো বছর এত চেষ্টা করেও সম্ভব হয়নি। তাহলে ওই সব নোংরামি কেন করতে যাবে? কেন ইচ্ছে করে পল্লবকে বিপদে ফেলবে? এটাই মাথায় ঢুকছে না তার। বিশ্বাস করো পল্লব, তোমার কোনো প্রকার ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমি শুধু তোমাকেই চেয়েছিলাম, আর কিছুই নয়। সিমরান ভাবির কথায় পল্লবের ভাবনায় ছেদ পড়ল। এটা বলতে তোমার বাচ্ছে না? আমার বড় ভাইয়ের স্ত্রী হও তুমি। আমি তোমার থেকে বয়সে আর সম্মানে দুটো জায়গা থেকেই নিচে। তোমার আমার সাথে এই বেহায়াপনা মানায় না। সিমরান ভাবি সংকোচ ভেঙে আবারও তার কাছে চলে আসলো। তারপর বলতে লাগলো, এটা বেপনা পানা নয়, এটা আমার ভালোবাসা। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমার প্রতি আমার একটু দুর্বলতা সৃষ্টি হয়। আমি তোমাকে কখনোই বলবো না আমাকে বিয়ে করো। আমি সারা জীবন তোমার ভাবি হয়েই থাকবো। শুধু আমায় তোমার এই শরীরের অধিকারটুকু দাও। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি এখন অন্য কারোর স্ত্রী। আমি তোমার কাছে একজন পরপুরুষ ছাড়া কিছুই নই। দর্পণ ভাইয়াকে ছেড়ে তুমি কারোর কথা ভাবতে পারো না, এটা গুনাহ। তোমার দর্পণ ভাইয়া কোনোদিনই আমার অন্তরের চাওয়া পূরণ করতে পারবে না। ওর ভেতরে সেই ক্ষমতাটাই নেই, যা বয়সে ছোট হয়েও তোমার ভেতরে আছে। জানো তো, সেই বিয়ের আগে থেকে তোমার মতো একজন শক্ত সামর্থ্য পুরুষ মনে মনে আশা করে রেখেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, তোমার ভাইয়ার মতো একটা নপুংসক জুটেছে আমার কপালে। আমার ভাইয়ের বিষয়ে একটাও বাজে কথা বলবে না। আমি জানি ভাইয়া কতটা ভালোবাসে তোমায়, তোমার খেয়াল রাখে। আর তুমি কিনা তার গীবত গাইছো আমার সামনে বসে। ঠিক আছে, আমি আর কখনো বলবো না এগুলো, সব ভুলে যাব। আজ রাতটা দুজন একসাথে কাটাই, তারপর কাল থেকে সব ভুলে যাব। ভুলে যাব আমাদের দুজনের ভিতর কি হয়েছিল। না, এটা হয় না। আমাকে ক্ষমা করো। তুমি আমাকে যে দৃষ্টিতে দেখো না কেন, আমার কাছে তুমি শুধুই আমার বড় ভাইয়ের বউ। আমি তোমার সাথে নোংরা কাজ করার কথা ভাবতেও পারি না। ভাবি পল্লবকে একটা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। তারপর তার উপরে উঠে পড়ল। তাতে দুজনের ঠোঁটের ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার। ভাবি ফিসফিস করে বলতে লাগলো, প্লিজ আশা, নিরাশ করো না। এতটা কাছে এসেও এভাবে চলে গেলে আমি তরপাতে তরপাতে মরে যাব। তুমি ভাবতে পারছো না আমার মনের ভিতর কি চলছে এখন। পায়ে পড়ি তোমার, এইভাবে আমাকে ছেড়ে চলে যেও না পল্লব। কয়েক মুহূর্তের জন্য ভুলে যাও আমি তোমার ভাবি। প্লিজ ছাড়ো আমায়, বড্ড অস্বস্তি লাগছে আমার। একটিবারের জন্য প্লিজ, আর কোনোদিন তোমার সামনে এই দাবি নিয়ে আসবো না। কিছু সময় সহ্য করো আমায়। না, অনুভব করতে পারছে না।
ধীরে ধীরে সংযম হারাচ্ছে পল্লব। আর একটু দেরি হলে আজ বিরাট বড় ভুল হয়ে যেতে পারে তার দ্বারা। একবার তার ইন্দ্রিয় জাগ্রত হলে আর আটকাতে পারবে না নিজেকে। এক ঝটকায় ভাবিকে সরিয়ে দিল। আমায় ক্ষমা করো ভাবি, তোমার যন্ত্রণাটা বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি কিছু করতে পারবো না। তবে কথা দিচ্ছি, তোমার প্রবলেম আমি দূর করব। আমার ভাইয়াকে নিয়েই হ্যাপি থাকবে তুমি। এটা বলে শার্টটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারপর সেটা গায়ে জড়াতে জড়াতে নিজের সিঁড়ির দিকে নামতে থাকলো। সিঁড়ি থেকে নামার সময় একবার পেছন ফিরে তাকালো, রুমের দরজাটা এখনো খোলাই আছে। পরের দিন সকালবেলা রাতে সিমরান ভাবি বাসায় চলে এসেছে। ভাগ্যিস ভাইয়া বাসায় ছিল না, নয়তো কি যে হয়ে যেত কে জানে। তার জন্য যদি ভাইয়ার সংসার ভাঙে সেটা কিছুতেই মানতে পারবে না পল্লব। দর্পণ ভাইয়ার স্থান তার কাছে নিজের বাবার থেকে কোনো অংশে কম নয়। আব্বা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো। ছোটবেলায় ওই কোলে পেটে করে মানুষ করেছে থাকে। তার সমস্ত চাওয়া মুখ ফুটে বলার আগে পূরণ করেছে, এমনকি এখনো করে চলেছে। কোনো কিছুর বিনিময়ে পল্লব ভাইয়াকে কষ্ট দিতে পারবে না। জানালার পাশে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। দেখতে পেল শিমু আপু আর প্রাচী বাইরে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বিষয় মাথায় আসলো তার। ঘর থেকে বেরিয়ে শিমু আপু রুমের দিকে গেল। ওর প্রেগনেন্সির রিপোর্টটা তার এখনো দেখা হয়নি। সে জানে না কেন ওটা দেখার ইচ্ছে হলো হঠাৎ। অন্তর থেকে একটা অদ্ভুত সাড়া পেল। শিমু আপুর ঘরে ঢুকে চারদিকটা খুঁজতে লাগলো। দরজাটাও বন্ধ করেনি। দরজা বন্ধ করে খুঁজতে বিবেকে বাজছিল। যদিও এইভাবে পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রিপোর্টটা ওয়ার্ড্রপের ভেতরে পেয়ে গেল। তারপর বের করে এনে খুলতে লাগলো দেখার জন্য। কাগজগুলোর দিকে তাকিয়ে ভরকে গেল পল্লব। অদ্ভুত তো, এসব কি দেখছে সে? হাসপাতালের ফাইলের ভেতরে তো প্রেগনেন্সির কোনো রিপোর্টই নেই, কতগুলো অন্য কাগজ। প্রেগনেন্সির রিপোর্ট কোথায় গেল তাহলে? শিমু আপু সত্যি প্রেগনেন্ট তো? আচ্ছা, ও সেদিন রাতে তার কাছে কি সত্যি কোনো বেবির জন্য এসেছিল, নাকি এটার কোনো বাহানা ছিল? এই বিষয়টাই সকাল থেকে মাথায় ঘুরছিল তার। এখন দেখছে সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। হঠাৎ শিমু আপু ঘরের ভেতর ঢুকে পড়লো। পল্লব চমকে উঠল ওকে দেখে। এ কি, তুমি বাইরে যাওনি? না, কিন্তু তুই আমার ঘরে কি করছিস? আর হাতে কি ওটা তোর? শিমু আপু পল্লবের দিকে এগিয়ে এলো। পল্লবকে মেডিকেল রিপোর্টটা দেখিয়ে বলল, এটা না তোমার প্রেগনেন্সি রিপোর্টের ফাইল? হ্যাঁ। কিন্তু আমি তো ভেতরে কোনো রিপোর্ট পেলাম না, কতগুলো ভুলভাল কাগজ। শিমু আপু পল্লবের কথা শুনে চারদিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের বিছানার চাদরের নিচ থেকে কতগুলো কাগজ বের করে তাকে দেখালো। এই যে রিপোর্ট, আমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কেন? এই বাড়ির সবাই তো জানে তুমি প্রেগনেন্ট, তাহলে লুকোনোর কি আছে বুঝলাম না। আমি আমার ব্যক্তিগত কিছু প্রয়োজনে লুকিয়ে রেখেছি। তুই বুঝবি না এসব ব্যাপার। বাড়ির লোকজন ছাড়াও বাহির থেকে আরো কত লোক আসে এই বাড়িতে, জানিস তো। আচ্ছা, তা তুমি প্রাচীর সাথে কোথায় বেরিয়েছিলে, আবার যেতে না যেতেই ফিরে আসলে? ওই বলছিল একটু মার্কেটে যাবে আমাকে নিয়ে। রাস্তায় যেতে না যেতেই মাইগ্রেন প্রবলেম শুরু হলো ওর, আর যেতে পারলাম না। পল্লব শিমু আপুর কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসবে ঠিক তখন ও পেছন থেকে ডাক দিল পল্লবকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোকে পল্লব। হ্যাঁ বলো। এই বিয়েতে তোর মত আছে, তাই না? কোন বিয়েতে? কোন বিয়েতে আবার? তোর আর প্রাচীর বিয়েতে। তোমায় কে বললো এই কথা? না, এমনি আমার মনে হলো। তুমি আমাকে এখনো ঠিকঠাক চিনতেই পারোনি শিমু আপু। তুমি তো জানো তোমার গর্ভের এই বাচ্চাটা আমার ওর প্রতি কিছু দায়িত্ব আছে। শুধু ওর প্রতি কেন, আমার বাচ্চার মা তুমি, তোমার প্রতিও আমার কিছু কর্তব্য বোধ আছে। আমি কিনা এসব ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিব, এটা ভাবলে কি করে তুমি? শিমু আপুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পল্লব ওকে নিয়ে বিছানার উপর বসালো। তারপর ওর চোখের জল মুছে দিতে দিতে বলল, প্লিজ কান্না করো না। আমি জানি তোমার উপর দিয়ে কি বয়ে চলছে। আমার এক্ষুনি গিয়ে উচিত সবটা আমার পরিবারকে জানানো। যদি ওরা তোমাকে মেনে নাও নেয়, দরকার পড়লে এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব আমরা। তারপরেও আমি নিজের কর্তব্য থেকে দূরে সরে আসবো না কখনোই। একটা কথা বলে রাখছি, তোমার আর তোমার এই বাচ্চার দায়িত্ব আজীবনের জন্য আমার। আর আমি এটাও চাই না আমার সন্তান অন্য কোনো কাপুরুষের পরিচয়ে বড় হোক। যদি তার জন্য তোমাকে বিয়ে করতে হয় আমি তাই করব, কিন্তু আমার মনের একটা খটকা দূর না হওয়া পর্যন্ত আমি যে সামনে পা বাড়াতে পারছি না। খটকা? কিসের খটকা? শিমু আপু অবাক দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো। পরে বলবো তোমায়।
যখন সেই খটকার সমাধান করতে পারবো। তুমি প্লিজ সেই কয়েকটা দিন সব কিছু সহ্য করে থাকো। আমি শীঘ্রই আমার পরিবারকে আমার ব্যাপারে সবটা জানাবো, তোমায় কথা দিচ্ছি। সীমা আপুকে কি করে বলবে ও তার সন্দেহের তালিকার বাইরে নয়? পল্লব এখন ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। যতদিন না পর্যন্ত ওর নিজের বিশ্বাস ফিরে আসে, সে কিছুতেই ওকে তার জীবনে স্থান দিতে পারবে না। সীমা আপুকে রেখে ও ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো ভাইয়া বসে বসে ফোন ঘাঁটছে। পল্লব ওর পাশে গিয়ে বসলো। ভাইয়া তার দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কিরে, কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বল। না, আজ আর সংকোচ করলে চলবে না। ভাইয়াকে যে করে হোক তাদের সমস্যার ব্যাপারে বোঝাতে হবে। পল্লব ভালো করে জানে ভাবি যেগুলো বলেছে তা মিথ্যে নয়। কোন স্ত্রী এমনি এরকম একটা সেন্সিটিভ বিষয়ে স্বামীর উপর দোষ চাপিয়ে দিতে পারে না। তুমি আর ভাবি হ্যাপি তো ভাইয়া? মানে এবার কেমন প্রশ্ন? যা জিজ্ঞেস করেছি বলো। তোর দেখ, কি মনে হয় আমরা অখুশি? কোনোদিন দেখেছিস আমাদের ভেতর কথা কাটাকাটি হয়েছে? সব জিনিস দেখা যায় না ভাইয়া, যেটা দেখা যায় না আমি সেই দিক থেকে জিজ্ঞেস করেছি তোমরা হ্যাপি কিনা। লক্ষ্য করছি ভাইয়া আমার কথা শুনে বেশ ইতস্তত বোধ করতে লাগলো। ও হয়তো এখনো বুঝে উঠতে পারছে না যে আমি কি বলেছি। বুঝলাম না, তুই এগুলো কি জিজ্ঞেস করছিস আমায়? কেন করছিস? বাবার মতো তোমাকেও বরাবর দেখে আসছি। বাইরের কাজ, ব্যবসা এগুলোই তোমার একমাত্র প্রায়োরিটি। তুমি তো আমার থেকে বড়, তুমি আমার থেকে ভালো বোঝো একজন স্ত্রীকে শুধু খাওয়া পড়া দিয়ে সুখী করা যায় না ভাইয়া, আরও অনেক বিষয় থাকে। ভাইয়া হা করে তাকিয়ে আছে পল্লবের দিকে, কিছুই বলছে না তার। আর যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে আমি বলবো তুমি ডাক্তার দেখাও, নিজের সংসারের দিকে মনোযোগ দাও। ভাবি হয়তো খুব একটা ভালো নেই। এই বলে পল্লব ভাইয়ার সামনে থেকে উঠে গেল। কথা সত্যি, ভাইয়া তার কথা ঠিকই বুঝতে পেরেছে, হয়তো লজ্জা সেটা বুঝতে দিচ্ছে না। পল্লব চাইলে ভাইয়াকে গত রাতে সব ঘটনা বলে দিতে পারতো, তাতে কারোর কোনো দিক দিয়ে ভালো হতো না, ওদের সম্পর্কটা ভাঙতো। ভাইয়া তার কথার গুরুত্বটা বুঝে যদি ভাবিকে একটু ভালো ফিডব্যাক দিতে পারে, তবে হয়তো ভাবি পাল্টেও যেতে পারে। কারণ পল্লব ভালো করেই জানে ভাবি কিসের অপূর্ণতায় ভুগছে। ভাইয়া সেটা আগে পূরণ করতে পারলে হয়তো জল এত দূর গড়াতোই না। সত্যি বলতে ভাবির থেকে ভাইয়ার উপর বেশি রাগ হচ্ছে পল্লবের। ওর উদাসীনতার জন্যই ভাবি আজ পথভ্রষ্ট। আজকে সন্ধ্যায় পল্লব প্রাচীর জন্য ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে আনতো ওর মাইগ্রেন প্রবলেমের জন্য। ওষুধগুলোকে দেবার জন্য ও রুমের ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরে কোথাও প্রাচী নেই। ওর ল্যাপটপটা আর ফোন টেবিলের উপর পড়ে আছে। ওষুধগুলো রাখার জন্য টেবিলের ড্রয়ারটা খুললো, ভেতরে চোখ পড়তেই চমকে উঠলো পল্লব। ড্রয়ারের ভেতরে কতগুলো ছবি রাখা, এগুলো তো সব তার আর সিংহাপুর সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। তার মানে সেই দিন ভিডিও করার সময় ছবিগুলো তোলা হয়েছে। তোর নিচে ওগুলো দেখে ভালো করে বোঝা যাচ্ছে এগুলো কোনোভাবে ভিডিও ক্যাপচার করে বানানো হয়নি। প্রত্যেকটা ছবিতে তার মুখমণ্ডলের উপর লাল লিপস্টিক দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। কিন্তু এই ছবিগুলো প্রাচীর ড্রয়ারে কি করছে? তবে কি সেদিনের রাতের ভিডিওটা এটা কি করে হয়? ছবিগুলো বের করে একে একে পল্লব দেখতে লাগলো। যতই দেখছে তার গা গুলে উঠছে। প্রাচী কিনা এগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছে, অথচ পল্লবের কিছুই জানে না। তাহলে কি সেদিন রাতের ভিডিও রেকর্ডারটা ওরই ছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? ওই রাতে বাড়িতে পল্লব, বাবা মা আর শিমু আপুই ছিল। তবে এটাও হতে পারে হয়তো কেউ বাইরে সত্যি ছিল, যখন তারা ব্যস্ত ছিল সেই সুযোগে সে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করেছে। হঠাৎ তার চোখটা প্রাচীর ল্যাপটপের উপর পড়লো। চারদিকটা তাকিয়ে দেখলো কেউ নেই আশেপাশে। তড়িঘড়ি করে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো, হতেই পারে এই ল্যাপটপের ভেতরে সেদিনের ভিডিওর কোনো ক্লু পেয়ে যাবে। কিন্তু পাসওয়ার্ড না জানার কারণে তাকে নিরাশ হতে হলো। ইতিমধ্যে পল্লবকে ভরকে দিয়ে ঘরের ভিতরে প্রাচী ঢুকে পড়লো। পল্লব পুরো হতভম্ব হয়ে গেল ওকে দেখে। এভাবে হঠাৎ করে কোথা থেকে চলে আসলো বুঝতে পারছে না। কি ব্যাপার, তুমি আমার ল্যাপটপ ঘেটে কি করছো? ঘাটলাম কোথায়? তুমি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছো। ও, তার মানে তুমি সত্যিই দেখতে চেয়েছিলে? এইভাবে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না, জানো না? হ্যাঁ জানি, কেন জানবো না? তোমার থেকে এটা আশা করিনি আমি পল্লব। তুমি কি না আমার ঘরে ঢুকে? ভাগ্যিস ঢুকেছিলাম, তাই তো আজ অনেক কিছু দেখতে পারলাম। কি দেখেছো তুমি আজব? পল্লব ড্রয়ার থেকে ছবিগুলো আবারও বের করে ওকে দেখিয়ে বলল, এইগুলো তোমার ড্রয়ারে কি করছে? কি এগুলো? দেখে তো ছবি মনে হচ্ছে, আমাকে দেখাও। নাটক করছো? তোমার ড্রয়ারে কি আছে তুমি জানো না?
সত্যি বুঝতে পারছি না এগুলো কিসের ছবি আর কি হয়েছে বলো তো। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? পল্লব ভালো করে বুঝতে পারছে প্রাচী সবকিছু বুঝে ও না বোঝার ভান করেছে তার সামনে। ওকে ছবিগুলো দেখাতে যাবে ঠিক তখন ওপরের ঘর থেকে আম্মার ডাক এলো। পল্লব ছবিগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আম্মার ঘরে যাবার সময় সেগুলো ছিঁড়ে ডাস্টবিনের ভেতর ফেলে রাখলো। যাক, নোংরা জিনিসের স্থান এর থেকে ভালো আর কি হতে পারে। কাল সকালে ময়লার লোক এসে নিয়ে যাবে এগুলো। তবে প্রাচীকেও পল্লব দেখে নেবে। ওকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমার সাথে কথা বলে ওনার ঘর থেকে একটু বেরিয়ে আসলো। এরপর সবাই রাতে খাবার সারলো। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে গেল। প্রাচীকে তার ঘরে যাওয়ার জন্য তার রুম ক্রস করে যেতে হয়। পল্লব অপেক্ষা করতে থাকলো কখন প্রাচী তার রুমের সামনে দিয়ে যাবে। একটু পরে পল্লব কারো পায়ের আওয়াজ শুনতে পেল। প্রাচী দরজার কাছাকাছি আসতে ওকে এক টানে রুমের ভেতর নিয়ে গেল। তারপর ওকে দেওয়ালের সাথে চেপে ধরল। পল্লবের হাত ওর মুখে। প্রাচী শান্ত হতে পল্লব হাতটা সরিয়ে নিল। কি হলো? আমার সাথে কিন্তু অসভ্যতা করছো তুমি পল্লব। অসভ্যতার তো কিছুই দেখোনি এখনো। আগে আমার কথার সাফ সাফ উত্তর দাও, নয়তো আজ তোমার সাথে কি করি দেখো। পল্লব ফিসফিস করে প্রাচীকে বলল, ওর আর তার মুখের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কি করবে তুমি আমার? কিছুই করব না। আগে বলো, আমার ওই ছবিগুলো তোমার কাছে গেল কি করে? আমি এটাও দেখেছি তুমি ছবিগুলোর ওপরে ক্রাশ সাইন দিয়ে রেখেছো। বলো, এসবের মানে কি? মানে কিসের ছবি? আমি কি করেছি? আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমায় রাগিয়ে দিও না প্রাচী, যা বলছি ভালোই ভালোই উত্তর দাও। বললাম তো কিছু বুঝতে পারছি না আমি। তোমার কোনো ছবি নেই আমার কাছে। আমায় মিথ্যে বললে আজ তোমার এমন অবস্থা করব কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তোমার মতলবটা কি বলো আমায়। আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করো না, একদম চিৎকার করব প্লিজ। বলো, এই নোংরা ছবিগুলো তোমার কাছে গেল কি করে? তুমি তুলেছো ওগুলো? কিসের নোংরা ছবি? কি বলছো কি তুমি? বুঝতে পারছো না? ঠিক আছে, নিজের মুখে বলছি। আমার কতগুলো আপত্তিকর সময়ের ছবি তুমি নিজের কাছে রেখেছো। পল্লবের কথা শুনে প্রাচী তাকে অবাক করে দিয়ে হেসে উঠল। এইবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো আমার সাথে। তোমার আমার আপত্তিকর ছবি কেন? তুমি আবার আপত্তিকর কখন কি করলে? আর কার সাথে? বুঝতে পারছে না প্রাচীর এই অদ্ভুত ব্যবহারের কারণ। ছবিগুলোর কথা শুনে ওর চোখে মুখে ধরা পড়ে যাওয়ার কোনো ভয় লক্ষ্য করছে না পল্লব, যা তখনও ঘরে বসে লক্ষ্য করে। সত্যি ছবিগুলোর বিষয়ে কিছুই জানে না। যদি নাই জেনে থাকে তবে এগুলো ড্রয়ারে এলো কি করে? কোনো মানুষ হাতে নাতে ধরা পড়া সত্ত্বেও এরকম ব্যবহার করতে পারে, এটা কখনো ভেবে দেখেনি পল্লব। প্রাচীর হাব ভাব দেখে মনে হচ্ছে ও সত্যি কিছু জানে না। ও উল্টো ভাবছে পল্লব মজা করছে ওর সাথে। পল্লব বুঝতে পারছে না কোনো কিছুই। ভালোই করেছে ছবিগুলো ছিঁড়ে ফেলে। ওকে একবার দেখালে ব্লান্ডার হয়ে যেতে পারত। কিন্তু ও কি সত্যি কিছু জানে না, নাকি এটাও নাটকের কোনো অংশ, সেটা বুঝবে কি করে? সে আর কিছুই বললো না, ওকে ছেড়ে দিল। আমার মনে হয় তুমি মজা করছো, নয়তো নেশা টেশা করেছো। যাও এবার ঘুমাও গিয়ে ঠান্ডা মাথায়। আর আমার সাথে এসব সস্তার প্র্যাঙ্ক করতে এসো না। প্রাচী এক প্রকার বিদ্রুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। পল্লব শুধু তাকিয়ে রইল ওর দিকে। একবার ভেবেছিল সিংহ আপুর সাথে এই নিয়ে কথা বলবে, কিন্তু সেও বাড়িতে নেই। সন্ধ্যাবেলা ওর কোনো একটা বান্ধবীর বিয়েতে গিয়েছে। আগামীকাল সকালে ফেরার কথা। পল্লব দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লো। কিছুতেই ঘুম আসছে না। বারবার ছবিগুলোর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। এগুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেল তার। হুড়মুড় করে বিছানার উপর উঠে বসলো। মনের ভুল নয় তো, নাকি সত্যি কোনো স্বপ্ন দেখেছে? একটু পরে আবারও একটা আওয়াজ উপরের ঘর থেকে ভেসে আসলো। পল্লব রুম থেকে বেরিয়ে সেদিকে ছুটে গেল। যেতে যেতে আম্মার প্রাচীর সাথে দেখা হয়ে গেল। ওরা তার আগেই জেগে গিয়েছে। আম্মা পল্লবকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, এই শব্দটা কোথা থেকে আসলো রে? আমার তো মনে হয় তোর ভাইয়ের ঘরের ওই দিক থেকে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভাইয়ার ঘরের দিকে ছুটে গেল তারা। ওরা সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়, কিন্তু আজ খোলা দেখতে পাচ্ছে। ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল। না জানি সবার জন্য কি অপেক্ষা করছে। এক অজানা ভয়ের আতঙ্কে বুক কাঁপতে লাগলো তার। রুমের লাইট অফ থাকাতে কিছুই দেখা যাচ্ছে না। পল্লব সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে পায়ে কিছু একটা ঠেকলো। কারো নিথর শরীর মনে হচ্ছে। আর সামনে এগুলো শক্তি বা সাহস সঞ্চয় করতে পারছে না পল্লব। বুড়া ধুকপুক ধুকপুক করছে। প্রাচীকে বললো লাইটটা জ্বালাতে।
ও ইতিমধ্যে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছে। চারপাশটা আলোকিত হতে আম্মা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। দেখা যাচ্ছে দর্পণ ভাইয়ার ছুরি বিদ্ধ শরীর পল্লবের পায়ের কাছে পড়ে আছে। সারা শরীর মুহূর্তে কেঁপে উঠলো তার। প্রাচীকে বলল লাইটটা জ্বালাতে। ও ইতিমধ্যে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছে। চারপাশটা আলোকিত হতেই আম্মা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দেখতে পাচ্ছে দর্পণ ভাইয়ার ছুরি বিদ্ধ শরীর পল্লবের পায়ের কাছে পড়ে আছে। সারা শরীর মুহূর্তে কেঁপে উঠল তার। চোখের সামনে যা দেখছে কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে এ বোধহয় স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু না, সে ধীরে ধীরে বুঝতে পারলো যা ঘটছে সবটাই সত্যি। কেউ ভাইয়াকে খুন করতে এসেছিল। ভাইয়ার হার্টবিট এখনো শোনা যাচ্ছে। আশাহত মনে একটু হলেও আশার সঞ্চার হলো তার। এদিকে আম্মা জ্ঞান হারিয়েছেন। প্রাচী তাকে নিয়ে খাটের উপর শুইয়ে দিল আর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘরের ভেতর থেকে কোথা থেকে ভাবি ঢুকে পড়ল। পল্লব পেছন থেকে তার চিৎকারের আওয়াজ পেল শুধু। এত কিছুর ভেতরে ভাবির কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জানে না কোথা থেকে হঠাৎ হাজির হলো সে। ভাবি এসে ভাইয়ার দেহের সামনে লুটিয়ে পড়ল। দর্পণ, এটা কি হয়ে গেল তোমার? কে তোমার এত বড় সর্বনাশ করলো বলো আমায়। ভাবি প্রলাপ শুরু করে দিয়েছে। পল্লব ভাবিকে প্রশ্ন করলো, তার আগে বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আর কোথায় যাব? বাথরুমে গিয়েছিলাম, কিন্তু এইটুকু সময়ের ভেতরে কি হয়ে গেল এটা? ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। ওর হার্টবিট শোনা যাচ্ছে। এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। পল্লব লক্ষ্য করলো ভাইয়া বেঁচে আছে। এটা শুনে ভাবি যেন অবাক হয়ে গেল। তার চোখ মুখের এক্সপ্রেশন কিরকম যেন লাগছে তার। কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বাসায় আব্বাও নেই, পুরুষ মানুষ বলতে সে একা। আম্মার অবস্থাও খুব একটা ভালো নয়। পারিপার্শ্বিক পরিবেশ পল্লবকে কিং কর্তব্যে বিমূঢ় করে দিয়েছে। এরপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে অ্যাম্বুলেন্স নাম্বারে কল দিল। কেন জানে না, কোনো কিছুতেই কানেকশন পাচ্ছে না সে। হঠাৎ গুঞ্জনের কথা মাথায় আসলো তার। ওর বাড়ি হাসপাতালের কাছে। আর এক মুহূর্ত দেরি না করে ওর নাম্বারে কল দিল। একটু পরে ও ফোন রিসিভ করলো। কি খবর? এত রাতে ফোন দিয়েছিস কেন? এত কথা বলার সময় নেই ভাই। তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাদের বাড়িতে আয়। অ্যাম্বুলেন্স? কেন রে, কি হয়েছে? ভাইয়ার অবস্থা খুব খারাপ গুঞ্জন। জানি না ওকে বাঁচাতে পারবো কিনা। তুই আর একটাও কথা বলিস না। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আচ্ছা, আমি আসছি। তোর আলাগে রাখতে থাক, চিন্তা করিস না। গুঞ্জন ফোন কেটে দিল। এদিকে আম্মারও জ্ঞান ফিরেছে, যদিও তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মাঝে মাঝে ভাইয়ার নামের অস্পষ্ট উচ্চারণ শুনতে পাচ্ছে পল্লব। ভাবি সমানে কান্না করেই যাচ্ছে। এ সময় প্রতিটা সেকেন্ড কয়েক ঘন্টার মতো মনে হচ্ছে পল্লবের কাছে। নিজের মৃত্যু পথযাত্রী ভাইকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছে। কখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাবে, না জানে কখন ওর প্রাণটা চলে যায়। এ ভয় শরীরটা কেঁপে উঠছে বারবার। তারা সবাই মিলে ভাইয়াকে অ্যাম্বুলেন্সে তুলল। ভাবিও হাসপাতালে যাওয়ার জন্য কান্নাকাটি করতে লাগলো। তারা আম্মাকে বুঝিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাজেককে দায়িত্ব দিয়ে গেল যেন ও আম্মাকে সামলে রাখে। আব্বাকেও ফোন করা হয়েছে, হয়তো কালকের ভেতরে চলে আসবে, পরের দিন সকালবেলা। ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি ওর। 24 ঘন্টা না পেরোলে ডাক্তার কিছুই বলতে পারছে না। পল্লব বাড়িতে প্রাচীন নম্বরে কল দিল। প্রাচী আম্মা কেমন আছে? এখন মোটামুটি সুস্থ। বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছে। আচ্ছা, ভাইয়ার কি অবস্থা এখন? অবজারভেশনে আছে। 24 ঘন্টা না কাটা পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারছে না। তুমি একটা কাজ করো, কি কাজ? আম্মাকে বলো ভাইয়া মোটামুটি সুস্থ আছে। আর যদি এখানে আসার জন্য জোরাজোরি করে, বলবে ভাইয়া সুস্থ হলে আমি নিজেই গিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে থেকো তোমরা। ফোনটা রেখে চারদিকে তাকাতে লাগলো। কোথাও ভাবিকে দেখতে পাচ্ছে না। পল্লব আর একটু সামনে গিয়ে তাকে খুঁজতে লাগলো। হঠাৎ হাসপাতালের করিডোরের দিকে দৃষ্টি গেল তার। ভাবি কারোর সাথে ফোনে কথা বলছে। পল্লব তার পেছনে দাঁড়িয়ে আছে। ভাবি এখনো বুঝে উঠতে পারেনি। পল্লব বুঝতে পারছে না কার সাথে এভাবে ফিসফিস করে কথা বলছে। যার স্বামী কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এভাবে নিশ্চিত ফোন আলাপে ব্যস্ত থাকে কি করে? বড্ড অদ্ভুত লাগছে ব্যাপারটা। পল্লব ভাবির দিকে এগুতে থাকে। আর একটু কাছে যেতে ভাবি তার উপস্থিতি টের পেল। ফিরে তাকালো পল্লবের দিকে। এ কি, তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা না জানলেও চলবে। আগে বলো তুমি কি করছো? ফোনে কথা বলছিলাম। সেটা তো আমিও দেখতে পেয়েছি। কার সাথে কথা বলেছো? বাড়িতে থেকে কল এসেছিল। তো বাড়ির লোকজনের সাথে কথা বলার জন্য এই জায়গায় আসার কি দরকার?
আমার সামনেই বলতে পারতে। মানে তুমি কি দেখছি পুলিশের মতো জেরা শুরু করেছো আমায়? আমি কাউকে জেরা করছি না ভাবি, তবে পুলিশ অবশ্যই করবে। আর একটা কথা শুনে রাখো, যে আমার ভাইয়ের এত বড় একটা ক্ষতি করলো তাকে কিন্তু এত সহজে ছেড়ে দেব না আমি, তাতে সে যেই হোক না কেন। ভাবি পল্লবের কথা শুনে কাচুমাচু করতে লাগলো, আর কিছু না বলে বেরিয়ে চলে গেল। গতকাল রাত থেকে ভাবির গতিবিধি, ব্যবহার কোনো কিছু ভাল লাগছে না পল্লবের। আর সবকিছু পল্লবের মনে সন্দেহের সৃষ্টি করছে। পল্লব আবারও ফোনটা হাতে নিয়ে সীমা আপুর নম্বরে ডায়াল করল। সেই মাঝরাতের পরে একটু ফ্রি হলো সে। ওকে বিষয়টা এক্ষুনি জানানো দরকার। ওর নম্বরে ডায়াল করতে নম্বর নট রিচেবল বলছে। হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। আবারও কয়েকবার ট্রাই করলো, বারবার একই প্রবলেম। উপায়ন্তর না পেয়ে তারিন আপুর নম্বরে কল দিল। আপু তাদের বেশ পরিচিত, সীমা আপুর বান্ধবী। গতকাল রাতে ওরই তো বিয়ে হয়েছে। হ্যালো আপু, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ভাই, কিন্তু তোমরা এটা কি করলে বলো তো? বিয়েতে আসার কথা দিয়েও কেউ আসলে না। আর বলো না, অনেক কিছু হয়ে গেছে এইটুকু সময়ের ভেতরে, পরে জানতে পারবে। আচ্ছা, তা এখন ফোন করলে কি মনে করে? শিমু আপুর কি খবর? ওকে ফোনে পাচ্ছি না কেন? ও তোমার আশেপাশে থেকে থাকলে আমার কথা বলো। শিমু কি বলছে ভাই? ও তো আসেনি বিয়েতে। তোমার তখন কি বললাম আমি বুঝতে পারোনি? আপুর কথা শুনে পল্লব বেশ অবাক হলো। কি, শিমু আপু বিয়েতে যায়নি? না, কেন? ওর কি আসার কথা ছিল নাকি? আপুর কথা শুনে মাথাটা যেন ভন ভন করে ঘুরতে লাগলো পল্লবের। সীমা আপু বিয়েতে যায়নি? তাহলে বিয়ের কথা বলে কোথায় গিয়েছে ও? আচমকা লক্ষ্য করলো কেউ তার পেছনে যেন দাঁড়িয়ে আছে। পল্লব ফিরে তাকাতে ভাবি তার চোখের আড়ালে চলে গেল। এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব কথা শুনছিল। পল্লব আর সময় নষ্ট না করে ভাবির পিছু নিল। ভাবি পল্লবকে দেখতে পেয়ে থেমে গেল। পল্লব এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার ভাবি, তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিলে তাই না? বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জাস্ট তোমার কথাগুলোই শুনতে চেয়েছিলাম। তাই নাকি? তা কি শুনলে? আর আরিফেতে আমার কথা শোনার কি এমন দরকার পড়লো তোমার? শিমু তারিনের বিয়েতে যায়নি, তাই না? সেটা তোমার জেনে কি হবে? কিসের এত আগ্রহ তোমার? কিসের আগ্রহ মানে? দেখো, আমি জানি শিমু একটা সন্দেহজনক কাজ করেছে। আর দর্পণ শুধু তোমার ভাই নয়, ও আমার হাজবেন্ড। ওর এত বড় একটা ক্ষতি কে করেছে সেটা আমি জানতে চাইবো না কি করে হয়? একদম নাটক করো না আমার সাথে। আমি ভালো করে জানি আমার ভাইকে তুমি কেমন চোখে দেখো। তোমার বিন্দুমাত্র সিম্পেথি নেই ওর জন্য? তুমি এটা বলতে পারলে আমায়? হ্যাঁ পারলাম, কারণ আমি তোমার আসল রূপটা ভালো করে জানি। তুমি আমার সাথে সেদিন রাতে কি ব্যবহারটাই না করেছিলে, ভুলে গেছি ভেবেছো? সিমরান ভাবি তার কথা শুনে কাঁদতে লাগলো। যদিও সবটা তার মায়া কান্না, ভালো করে বুঝতে পারছে পল্লব। একটু পরে একজন নার্স আসলো তাদের কাছে। আপনার নাম কি পল্লব হাসান? হ্যাঁ বলুন। শিমু নামে কেউ দেখা করতে এসেছে আপনার সাথে। উনি রিসেপশনেই বসে আছেন, আপনাকে খুঁজছে। কি শিমু আপু এসেছে হাসপাতালে? জি। সীমা আপুর কথা শুনে পল্লব ছুটে গেল রিসেপশনের দিকে। লক্ষ্য করলো ভাবিও তার পেছন পেছন আসতে লাগলো। পল্লব আর একটু সামনে যেতে দেখলো সীমা আপু তাকে খুঁজতে খুঁজতে এদিকে আসছে। পল্লব এগিয়ে গেল ওর দিকে। পল্লব, এটা কি করে হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না কিছুই। সে তো আমরাও কেউ বুঝতে পারছি না। কাল রাতে কেউ আমাদের বাড়িতে এসেছিল ভাইয়াকে খুন করার উদ্দেশ্য নিয়ে। পুলিশদের খবর দিসনি? হ্যাঁ, ওনারা সকালে এসেছিল। ভাইয়ার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। ডাক্তার 24 ঘন্টার অবজারভেশনে রেখেছে ওকে। আমি একটু দেখতে পারি? আমায় নিয়ে চল। সেসব হবে, আগে বলো বিয়ে বাড়িতে কেমন কাটলো তোমার? পল্লব দেখতে চাইছে সীমা আপু এবার কি উত্তর দেয়। ও মিথ্যে বলে বেশ সহজে ধরতে পারবে পল্লব। আর বলিস না, আমার বিয়েতে যাওয়া হয়নি রে। জানি না, তারিন মনে মনে কি না কি বলে গালি দিচ্ছে আমায়। কেন, শিমু কি এমন ঘটালো তুমি নিজের বন্ধুর বিয়েতে যেতে পারলে না? মাঝ রাস্তায় ব্রিজ ভেঙে যাবার কারণে রাস্তা ব্লক করা ছিল সারা রাত। তখন শর্টকাট দিয়ে যাব, তারও কোনো উপায় ছিল না। তো সারা রাত গাড়িতেই বসে বসে কাটিয়ে দিলে? না, আমরা একটু পরেই বাড়ি থেকে ব্যাক করি। ভোর রাতে বাড়িতে পৌঁছে প্রাচীর কাছে সবটা শুনলাম। আমি তখনই হাসপাতাল চলে আসতাম। ওই লেট করে আসতেই বলল। গল্প দিচ্ছ না তো? দেখো, পুলিশ কিন্তু সবটা খুঁজে বের করবে।
তখন কেউ বাঁচাতে পারবে না। সিমরান ভাবি, আমি মিথ্যা কেন বলবো? আর শুধু তুমি কেন, আমিও চাই দর্পণ ভাইয়া তার উপর হওয়া অন্যায়ের বিচার পাক। পল্লব সীমা আপু আর সিমরান ভাবি দুজনকে শান্ত হতে বলল। ওরা পল্লবের কথা শুনে চুপ হয়ে গেল। হাসপাতালে বসে বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। 24 ঘন্টা কাটতে হলে এখনো অনেক সময় আছে। ভাবিকে ডেকে পল্লব বলল সেজন্য বাড়িতে চলে যায়। ওদিকে প্রাচী একা আছে। ওর একার পক্ষে আম্মাকে সামলানো, বাড়ির অন্যান্য কাজ করা খুব কষ্টকর। ভাবি বাড়িতে চলে গেল। পল্লব আর সীমা আপু হাসপাতালে থেকে গেল। বিকেলবেলা পল্লব রিসেপশনের পাশে বসে আছে। সীমা আপু তার পাশে এসে বসলো। ও পল্লবের কাঁধের উপর হাত রাখলো। পল্লব ফিরে তাকায় ওর দিকে। বুঝতে পারছে কিছু বলতে চাইছে তাকে। কিছু বলবা? আমাদের সন্তানের কি কোনো সুরা হবে না? আমরা ওর সাথে কোনো অন্যায় করছি না তো? সীমা আপু এটা বলে নিজের প্যাটের দিকে তাকিয়ে হাত বোলাতে লাগলো। ওর গর্ভ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিছুদিনের ভেতরে সবাই বুঝতে পারবে। পল্লব এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গর্ভের দিকে। ভাবতে অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সন্তান বড় হচ্ছে ওখানে। না, ভাইয়া সুস্থ হলে আর দেরি করবে না পল্লব। সবাইকে সবটা খুলে বলবে। এই নিষ্পাপ শিশুরা যেন তার পরিচয়ে ও তাজ ভাইয়ের মতো একটা নোংরা মানুষের সন্তান হিসেবে এই পৃথিবীতে আসুক। পল্লব এটা চায় না। ভাইয়াকে সুস্থ হতে দাও, তারপর আমি একটা ব্যবস্থা করছি। আর কারোর সাথে কোনো অন্যায় হবে না। তুমি নিশ্চিত থাকতে পারো। আমাদের সন্তানের সাথে তো নয়। সীমা আপু পল্লবের কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ডাক্তারের সাথে কথা বলে তারা বাড়িতে চলে আসলো। আবার কাল সকালে যাবে। বাড়িতে পৌঁছে প্রথমে আম্মার ঘরে গেল। তার সাথে কথা বলল। সবার মুখ মলিন। মনে হচ্ছে এর থেকে হাসপাতালে থাকায় ভালো ছিল। অন্তত সবার মলিন মুখ দেখতে হতো না এভাবে। পুরো বাড়ি জুড়ে একরকম শোকাবহ অস্থির পরিবেশ পল্লবের দম বন্ধ করে দিচ্ছে। রাতের বেলা রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আব্বা কল করেছে। ফোনটা রিসিভ করলো। কিরে, তোরা কোথায়? আমাদের সন্তানের সাথে তো নয়। আমরা তো বাড়িতে চলে এসেছি। আপনি কোথায়? আমি একটু হাসপাতালে এসেছি। পথে গাড়ি খারাপ হয়েছিল, তাই ফিরতে এত দেরি হলো। আপনি কি এখন বাড়ি আসবেন? না, এখন আর ফিরে কি করব? তোরা কাল সকালে আসবি না আবার? আমরা সবাই সকালে হাসপাতালে আসছি। আপনাকে কষ্ট করে এখন আর বাড়িতে আসতে হবে না। আব্বার সাথে কথা বলতে বলতে জানলার দিকে চোখ পড়লো তার। পূর্ণিমার আলোতে বাইরের সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হঠাৎ খেয়াল করলো কেউ যেন একটা সামনের দিকে হেঁটে গেল। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, সত্যি তো, কেউ একটা হেঁটে বাগানের দিকে যাচ্ছে। পল্লব আর বিন্দুমাত্র দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল। তারপর বাগানের দিকে এগোতে থাকলো। এই বাগানের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। দিনের বেলাতে এই জায়গায় গিয়ে গাড়ি চলাচল করে। বাগানের কাছাকাছি আসছে যা দেখতে পেল নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একটা মেয়ের হাতে ধারালো ছুরি। ছুরির অগ্রভাগে রক্তের দাগ স্পষ্ট। মনে হচ্ছে সেই ছুরিটা যেটা দিয়ে ভাইয়াকে জখম করা হয়েছিল। মেয়েটা মাটি করে ছুরিটা তার নিচে চাপা দিয়ে রাখলো। পল্লব লুকিয়ে লুকিয়ে সবটা দেখলো। কাজ শেষ করে মেয়েটা তাদের বাড়ির দিকে ফিরল। তারপর চারপাশটা তাকিয়ে হেঁটে আসতে থাকে। একটু কাছাকাছি আসতে তার মনের সন্দেহ সঠিক প্রমাণিত হলো। হে খোদা, যা ভেবেছিলাম এটা তো প্রাচী। প্রাচী চারদিকে তাকাতে তাকাতে বাড়ির দিকে এগিয়ে গেল। পল্লব গিয়ে ওর সামনে দাঁড়ালো। পল্লবকে দেখে যেন ও আকাশ থেকে পড়লো। এ কি পল্লব, তুমি এখানে? ওর কণ্ঠে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। খুব ডিস্টার্ব করে ফেললাম তাই না? তুমি এখানে কি করছো? এই যে তুমি ছুরিটা মাটির নিচে লুকালে সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাগ্যিস আব্বার ফোন কলটা এসেছিল রাতে, নয়তো এত সুন্দর একটা মোমেন্ট যে মিস হয়ে যেত। প্রাচী আবারও সামনের দিকে পা বাড়ালো। পল্লব পেছন থেকে খপ করে ওর হাতটা চেপে ধরলো। কোথায় যাচ্ছ শুনি? আজ আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। আমায় ছাড়ো বলছি। পল্লব প্রাচীর বাহু দুটো শক্ত করে ধরে একটা গাছের সাথে চেপে ধরলো। ও চোট পেয়ে আটকে উঠলো। পল্লব ওকে প্রশ্ন করলো, বলো, এই ছুরিটা কিসের যা তোমাকে এত রাতে এসে মাটির নিচে লুকোতে হলো? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ছেড়ে দাও আমায়। একদম চালাকি করার চেষ্টা করো না প্রাচী। আমায় মিথ্যে বললে আজ এখানেই শেষ করে ফেলবো তোমায়। কেউ বাঁচাতে আসবে না। প্লিজ ছাড়ো আমায়, তারপর বলছি। পল্লব প্রাচীকে ছেড়ে দিল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তারপর গাছের নিচে বসে পড়লো। দেখো, এখন এসব কানাকাটি নাটক করে কোনো লাভ নেই। তুমি ধরা পড়ে গেছো। ভালোই ভালোই সবটা স্বীকার করো আমার সামনে। বিশ্বাস করো পল্লব, আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ভনিতা না করে যা করার ক্লিয়ারলি বলো। মেজাজ বিগড়ে দিও না আমার।
তুমি বিশ্বাস করবে তো আমার কথা? আমি জানি হয়তো তুমি আমার কোনো কথাই এখন বিশ্বাস করবে না। কি হয়েছে আগে বলো, বিশ্বাস করার হলে নিশ্চয়ই করব। এটা কিসের ছুরি আর কোথা থেকে এলো আমি সত্যিই জানি না। মানে? আজ রাতে হঠাৎ করে মাইগ্রেনের প্রবলেম শুরু হয় আমার। তারপর যখন মেডিসিন নেওয়ার জন্য ড্রয়ার খুললাম, অমনি চমকে উঠি আমি। ড্রয়ারের ভেতরে দেখি একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। বিশ্বাস করো পল্লব, এটা কে রেখেছে আর কেন রেখেছে আমি কিচ্ছু জানি না। তবে আমি এইটুকু বুঝতে পারলাম কেউ হয়তো ফাঁসাতে চাইছে আমাকে, তাই আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ছুরিটা আমার ঘরে রেখে গেছে, যাতে আমাকে সহজে ফাঁসাতে পারে। তারপর কি করলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। একবার ভেবেছি তোমায় সবটা জানাবো, কিন্তু তুমি যদি আমার কথা বিশ্বাস না করে উল্টো সন্দেহ করো, সেই ভয়ে আমি সিদ্ধান্ত নিলাম ছুরিটাই লুকিয়ে ফেলবো। এরপর আর দেরি না করে এখানে চলে আসলাম আমি। তারপর কি হয়েছে তুমি তো নিজের চোখেই দেখেছো। হ্যাঁ দেখেছি, সবটাই দেখেছি, কিন্তু তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? কেন হতে পারে না? তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো আমায়? প্রাচী পল্লবের কথা শুনে আবারও কাঁদতে লাগলো। পল্লবকে একটা ধমক দিল। কি হলো, আবার কান্না করছো কেন? দেখো, তুমি যদি মিথ্যে বলে থাকো, এই চোখের জল কিন্তু বাঁচাতে পারবে না তোমায়। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমার কথা। সেটা তুমি ভালো করে জানো। দেখো, তোমার তো সন্দেহ হচ্ছে আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করেছি কিনা, কিন্তু আমি এমনটা কেন করব? ভাইয়ার ক্ষতি করে কি লাভ আমার? তার থেকেও বড় কথা, এই ছুরিটা যদি লুকানোরই ছিল আমি গতকাল রাতেই লুকাতে পারতাম, যখন তোমরা কেউ বাড়িতে ছিলে না। বলো তাহলে আজকে রাতের জন্য কেন অপেক্ষা করলাম আমি? ধরা পড়বার জন্য? এই প্রশ্নের উত্তর দাও আগে। প্রাচী যে যুক্তি দেখাচ্ছে ফেলে দেবার মতো নয়। ও চাইলে গতকাল রাতেই ছুরিটা লুকিয়ে ফেলতে পারত, কিন্তু সেটা তো করেনি। কোনো অপরাধী অপরাধ করে তার প্রমাণ এক মুহূর্তও নিজের কাছে রাখতে চাইবে না, সেটাই স্বাভাবিক। তার প্রথম কাজ হলো সেই প্রমাণ লুকিয়ে ফেলা। প্রাচী আসল অপরাধী হলে ও সেটা কেন করলো না? তবে কি সত্যি মনের ভয় থেকে কাজটা করেছে? পল্লব ভাবছে এই মুহূর্তে বাড়ির কাউকে বিষয়টা জানাবে কিনা। সকালে ভাইয়ার জ্ঞান ফিরলে সবটা হয়তো জানতে পারবে। সেটুকু সময় পর্যন্ত না হয় নিজেকে চুপ রাখুক সে। দেখো, আমি এক্ষুনি কাউকে কিছু বলছি না। তুমি এখন থেকে আমার আশেপাশেই থাকবে, কোথাও যাবে না। কাল সকালবেলা সবাই মিলে হাসপাতালে যাব আমরা। ভাইয়ার জ্ঞান ফিরলে এমনি তো প্রমাণ হয়ে যাবে তুমি সত্যি বলছো না মিথ্যে। ঠিক আছে, আর ছুরিটা কি করব এখন? চলো এটা তুলে নেই। হতে পারে এটা অপরাধের কোনো শক্ত প্রমাণ, এইভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। ছুরিটা মাটি থেকে তুলে পল্লব বাড়ির ভেতরে চলে গেল। প্রাচী যাই বলুক না কেন, ওর উপর থেকে সন্দেহের ছায়া বিন্দুমাত্র দূর হয়নি তার। কাল সকাল না হওয়া পর্যন্ত কিছুতেই একা ছাড়া যাবে না ওকে, কারণ যে একবার অপরাধ করে ফেলে তার পক্ষে পরবর্তীতে 1000 বার অপরাধ করা সম্ভব। প্রাচীর সাথে সেও ঘরে গেল। ও পল্লবকে দেখে বেশ অবাক হলো। এ কি, তুমি এখানে? আমি আজ রাতে এখানেই থাকবো। মানে? মানে কিছু নয়, আমি সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না। দেখো, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই সোফায় শুয়ে রাত কাটিয়ে দিতে পারবো। তুমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ো। কেউ তোমায় আমায় এই ঘরে দেখলে সর্বনাশ হয়ে যাবে, কেন বুঝতে পারছো না? আর আমি আজ তোমায় একলা ছেড়ে দিলে আরো বড় সর্বনাশ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তুমি আমার সাথে একদম ঠিক করছো না। প্রাচী গিয়ে ওর বিছানায় শুয়ে পড়ল। পল্লব সোফায় নিজের আধিপত্য বিস্তার করে নিল। তারপর ঘরের লাইটটা অফ করে দেয়। একটু পরে কারোর উপস্থিতি আওয়াজে ঘুম ভেঙে গেল তার। একটা হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পূর্ণিমার আলো কাচের জানালা দিয়ে ঠিকরে পড়াতে ঘরের ভেতরটা বেশ আলোকিত হয়ে আছে। পল্লব চোখ মিলে তাকিয়ে বেশ অবাক হলো। এই কি প্রাচী, তুমি? হ্যাঁ আমি। তুমি এসেছো কেন? চলো বিছানায় গিয়ে শুবে, তোমার ঠান্ডা লাগছে। কিন্তু সেটা কি ঠিক হবে? কোনো ভুল হবে না, তুমি চলো আমার সাথে। প্রাচী তার হাত ধরে ওর বিছানার কাছে নিয়ে গেল। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি পল্লবের। প্রাচী তাকে বিছানার এক পাশে শুইয়ে দিল, তারপর ও গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। তাদের দুজনের মাঝখানে বিস্তর ব্যবধান। প্রাচী তার গায়ের উপরে ওর চাদরটা টেনে দিল, তারপর চাদরের শেষ প্রান্ত দিয়ে নিজেকে আবৃত করে নিল। সত্যি বলতে কি বেশ ঠান্ডা পড়ছে বাইরে। সকাল পর্যন্ত সোফার উপর শুয়ে থাকলে তার কি হতো নিজেই জানে না। এরপর সকালবেলা ডাক্তার সাহেবের ফোন পেয়ে তারা সবাই মিলে হাসপাতালে গেল। জানতে পেরেছে ভাইয়ার জ্ঞান ফিরেছে, যদিও এখন পর্যন্ত কথা বলতে পারছে না। পুলিশ যে কোনো সময় আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য।
পল্লব, আম্মা, আব্বা, ভাবি, প্রাচী, শিমু আপু সবাই ভাইয়ার ক্যাবিনে। একটু পরে পুলিশ চলে আসলো। পুলিশ অফিসার ভাইয়াকে প্রশ্ন করলো, দর্পণ সাহেব, আমরা জানি এই সময় আপনার পক্ষে কথা বলা সম্ভব নয়। আমরা চাই যত দ্রুত সম্ভব এই কেসের সুরাহা হোক। তাই আপনাকে কিছু প্রশ্ন করছি, যতটা সম্ভব আমাদের কোঅপারেট করুন। ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশ অফিসারের দিকে। ও পুলিশের সব কথা শুনতেও বুঝতে পারছে, কিন্তু নিজের মুখ থেকে শব্দ উচ্চারণ করতে পারছে না। গতকাল রাতে আপনার ঘরে কে এসেছিল, কিছু বলতে পারবেন? হ্যাঁ, মুখে বলা সম্ভব না হলে আমাদের অন্য কোনোভাবে বুঝিয়ে দিন। আপনাকে খুন করতে কে এসেছিল ঘরে? পুলিশের কথা শুনে ভাইয়া নিজের হাতটা উঁচু করলো, তারপর আঙ্গুল দিয়ে ইশারা করলো। হ্যাঁ বলুন, আপনি কি বোঝাতে চাইছেন অপরাধী এখানেই আছে? আপনি আমাদের তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করুন। সবাইকে অবাক করে দিয়ে নিজের আঙ্গুলটা পল্লবের দিকে তাক করলো। পুলিশ সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলো। ভাইয়ার এই কাণ্ড দেখে পল্লব হতভম্ব হয়ে গেল। ওর আঙ্গুল ধীরে ধীরে সরে যেতে থাকলো। এক পর্যায়ে সেটা গিয়ে প্রাচী বরাবর গিয়ে থামলো। ভাইয়া মুখে কিছু বলতে পারছে না, শুধু প্রাচীর দিকে আঙ্গুল ইশারা করে কাঁপতে লাগলো। ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। পল্লবের বুঝতে বাকি রইল না কিছুই। তার মানে সে যা সন্দেহ করেছিল তাই সত্যি। এই সব কিছুর মূলে দায়ী প্রাচী। নিজের উপর অভিযোগের আঙ্গুল উঠতে প্রাচী বেশ ঘাবড়ে গেল। কি দর্পণ ভাইয়া, তুমি আমার দিকে আঙুল ইশারা করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি কিছু করেননি তো, তিনি আপনাকে দেখাচ্ছে কেন? ভালো ভালো সবটা স্বীকার করুন ম্যাডাম। না, আমি কিচ্ছু করিনি। অনেক বড় একটা গেম খেলা হচ্ছে আমার সাথে। বিশ্বাস করো সবাই। আপু, তুমি অন্তত বিশ্বাস করো আমায়। প্রাচী ওর বোন অর্থাৎ সিমরান ভাবিকে উদ্দেশ্য করে বলল। সিমরান ভাবি এগিয়ে আসলো। পুলিশ অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে আমার মনে হয়। আমার বোন এমন কাজ কিছুতেই করতে পারে না, ও নির্দোষ। পল্লব এতক্ষণ চুপ করেছিল, কিন্তু আর নয়, এবার মুখ খুলতেই হবে তাকে। তোমার বোন মোটেও নির্দোষ নয় ভাবি, তার প্রমাণ আমি নিজে। এসব কি বলছো তুমি? পল্লব, তুই কি বলছিস? তোর কাছে কি প্রমাণ আছে? তোর ভাইয়াকে পিরাসি খুন করতে চেয়েছিল? পল্লব সাহেব, আপনি এদের কারো কথায় কান দেবেন না। আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সবাই। যা বলার আমাকে বলুন। আমি গতকাল রাতে নিজের চোখে প্রাচীকে একটা ছুরি লুকোতে দেখেছি। আমার ধারণা ওই ছুরিটা দিয়েই ভাইয়াকে খুন করার চেষ্টা করা হয়েছিল। পল্লবের এই কথা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। সবাই অবাক হলো। পল্লব, আমি তো সবটা খুলে বলেছিলাম তোমায়, তারপরও এভাবে ফাঁসিয়ে দিলে আমায়। প্রাচী কাঁদতে কাঁদতে পল্লবকে উদ্দেশ্য করে বলল, তোমার এই কান্নার কোনো দাম নেই আমার কাছে প্রাচী। আমি এবার বুঝতে পেরেছি আমার ভাইয়াকে তুমি খুন করতে এসেছিলে। ভাইয়া তো আর মিথ্যে বলবে না। ওর কি শত্রুতা আছে তোমার সাথে বলো? একদম ঠিক বলেছেন পল্লব সাহেব। আপনার ভাই যেহেতু কালপ্রিট নিজে আইডেন্টিফাই করেছে, তাছাড়া আপনিও সাক্ষী দিলেন, আমরা ম্যাডামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। পুলিশের কথা শুনে প্রাচী প্রচন্ড ভয় পেয়ে গেল। ও রীতিমতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপু, আমাকে বাঁচা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি নিজেই ফেঁসে গেছেন প্রাচী ম্যাডাম, কেউ ফাঁসাচ্ছে না আপনাকে। এবার চলুন আমাদের সাথে। বললেই হলো? আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। প্রাচী গিয়ে ভাবিকে জড়িয়ে ধরল। সত্যি বলতে পল্লবীর নিজেরই ভীষণ খারাপ লাগছে এই দৃশ্য দেখে, কিন্তু কি আর করার, অপরাধীকে যে শাস্তি দিতেই হবে। প্রাচী শুধু তার ভাইয়ের সাথে নয়, তার সাথে অন্যায় করেছে। সেদিন ওর রুমে টেবিলের ড্রয়ারে সে কিছু ছবি পেয়েছিল। তার মানে প্রাচী সেদিন মিথ্যে বলেছিল তাকে। তার আর শিমু আপুর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ওই করেছে। ও ড্রয়ার থেকে ছবি পাওয়া, বাগানে ছুরি পুঁতে রাখতে দেখা, ভাইয়ার সাক্ষী দেওয়া, এতগুলো বিষয় তো কাকতালীয় হতে পারে না। আর যাই হোক, ভাইয়া তো মিথ্যে কথা বলবে না। এই সময়ও ও কেন মিথ্যে বলবে? প্রাচীকেও নিজের বোনের মতো মনে করত। ওকে এমনি এমনি ফাঁসিয়ে দেবার তো কোনো প্রশ্নই আসে না। প্রাচী সমানে নিজেকে নির্দোষ দাবি করে চলেছে, কিন্তু সমস্ত প্রমাণের কাছে ওর এই দাবি বড্ড ঠুনকো। পুলিশ অবশেষে ওকে সাথে করে নিয়ে গেল। সবার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ভাবি এখনো নিজের বোনের জন্য কান্না করে চলেছে। বোনের জন্য তার খুব কষ্ট হচ্ছে, এটুকু বুঝতে পারছে পল্লব। এরপর পুলিশ তাদের বাড়ি থেকে ছুরিটা এভিডেন্স স্বরূপ নিয়ে গেল। ভাইয়াকেও 2 দিন পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো।
তারা ওকে বাড়িতে নিয়ে আসলো। তবে এখন একটা বিষয় পরিষ্কার হলো না, প্রাচী কেন ভাইয়ার এত বড় একটা ক্ষতি করলো? কি উদ্দেশ্য ছিল ওর? আর তাদের সেই ভিডিওর ব্যাপারে তো আর পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না। পল্লব জানে না সেই রহস্যের সমাধান কবে হবে, তবে সে এই মুহূর্তে চায় ভাইয়ার অপরাধী উপযুক্ত শাস্তি পায়। ওর সাথে সবার আগে ন্যায় বিচার হোক। পুলিশের সাথে কথা বলার জন্য একটা ফোন কল দিল। হ্যালো, আমি পল্লব হাসান বলেছিলাম। কোন পল্লব হাসান? দর্পণ হাসানের ছোট ভাই, যার সাথে কয়েকদিন আগে হ্যাঁ, জি জি বলুন। একটা ইনফরমেশন জানার ছিল আপনাদের থেকে। বলুন, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? প্রাচী আমার ভাইয়ার শালিকা, ওকে এখনো পর্যন্ত কিছু স্বীকার করেছে? কিছু জানতে পারলেন আপনারা? না, সেরকম কিছু জানতে পারলে আমরা নিজেরা ইনফর্ম করব আপনাদের। উনি কিছুতেই মুখ খুলতে চাইছেন না, বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন। অবশ্য সব অপরাধীরা প্রথমে এটাই বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু জানতে পারলে জানাবেন। ধন্যবাদ। আজ সন্ধ্যাবেলা তারা সবাই বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। সীমা আপুর প্রেগনেন্সির বয়স প্রায় 5 মাস। তাই পল্লব সিদ্ধান্ত নিয়েছে সবাইকে সবটা খুলে বলবে। আম্মা পল্লবকে উদ্দেশ্য করে বলল, দেখ বাবা, আমরা তো চেয়েছিলাম প্রাচীর সাথে তোর বিয়েটা দিতে, কিন্তু আমাদের বদনসিব সেটা আর হয়ে উঠল না। জানি না প্রাচী এমন একটা কাজ কেন করলো, ওর কি শত্রুতা ছিল আমাদের সাথে? আম্মা বাদ দাও না, আমরা ওর বিষয়ে এই বাড়িতে আর কথা নাই বলি। তবে আজকে আমার একটা জরুরি কথা বলা আছে সবার সাথে। জরুরি কথা? কিসের জরুরি কথা? ভাইয়া হুইল চেয়ারে বসে আছে, ওর পাশে ভাবি দাঁড়িয়ে আছে। আম্মা আব্বা পল্লবের মুখোমুখি। সীমা আপু ওর ঘরেই আছে। পল্লবকে এখন এখানে আসতে নিষেধ করেছে। পল্লব সবার দিকে এক প্রশ্ন তাকিয়ে বলতে লাগলো, তোমরা আমার বিয়ে দিতে চেয়েছিলে একজনের সাথে, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। হয়তো আল্লাহ চাননি। আমরা ওনার ইচ্ছের উপরে কি করতে পারি? তুই আসলে কি বলতে চাইছিস? আম্মা, আমি বিয়ে করব, তবে প্রাচীকে নয়, অন্য কাউকে বিয়ে করব আমি। ভালো কথা। তা তোর পছন্দের কি কেউ আছে? যদি থেকেই থাকে, এতদিন জানাসনি কেন আমাদের? সে এই বাড়িতেই আছে। কি, এই বাড়িতে আছে? কার কথা বলছিস তুই? আমি শিমু আপুকে বিয়ে করতে চাই। পল্লবের এই কথা শুনে সবাই স্তম্ভিত। একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো সবাই। বুঝতে পারছে সবার কাছে ভীষণ অদ্ভুত লাগছে হয়তো তার কথাগুলো। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পল্লব? কি বলছিস এসব তুই? এটা ছাড়া কোনো উপায় নেই আম্মা, এই বিয়েটা করতেই হবে আমাকে। তোমরা যদি না মানো তারপরেও করতে হবে। শিমু আর তোর বয়সের কত ফারাক জানিস? তাছাড়া ওর একবার বিয়ে হয়েছে, আগের স্বামীর বাচ্চা ওর পেটে। তুই আর কাউকে পেলি না বিয়ে করার জন্য? সেই এত বড় বদচিন্তা মাথায় আসলো কি করে তোর শুনি? তোমাদের সবার শুনতে খুব খারাপ লাগবে, জানি না এটা শোনার পরে আমার সাথে কি করবে তোমরা। তবে সত্যিটা হলো শিমু আপুর এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, বাচ্চাটা আমার। তোমাদের সবার শুনতে খুব খারাপ লাগবে, জানি না এটা শোনার পরে আমার সাথে কি করবে তোমরা। তবে সত্যিটা হলো শিমু আপুর এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, বাচ্চাটা আমার। পল্লবের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। কে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। পল্লব এরপর আম্মা আব্বার কাছে সবটা খুলে বলল। যদিও সেটা তার জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের সন্তানের জন্য এতটুকু তো করতেই হবে তাকে। তার দায়িত্ব ছিল সবাইকে সবটা জানানো। ওরা তাদের দুজনকে মেনে না নিলে যা করার পল্লবকেই করতে হবে। আব্বা আম্মা সেদিনের মতো আর কিছু বললেন না। এর পরের দিন আব্বা তাকে তাদের ঘরে ডাকলেন। পল্লব বেশ ভয় আর দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে, না জানি কোন সিদ্ধান্ত অপেক্ষা করছে তার জন্য। আম্মা আব্বার রুমে ঢুকে দেখলো তারা পল্লবের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ আব্বা বলুন, ডেকেছিলেন আমায়? হ্যাঁ, কথা আছে বলেই তো ডেকেছি। কাল তুমি আমাদের যা বলেছো আজকে আমরা বলবো, তুমি শুনবে। হ্যাঁ বলুন। তুমি যে কাজ করেছো সেটা কখনো ক্ষমা করতে পারবো না আমরা। আমরা তোমাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছি, নিশ্চয়ই এরকম একটা জীবন দেওয়ার জন্য নয়। এখন তুমি যদি জেসে নিজের সর্বনাশ ডেকে আনো, কি করতে পারি আমরা? আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের কথা। তোমার আর শিমুর ব্যাপারটা যতদূর পর্যন্ত গড়িয়েছে আমরা চাই এই নিয়ে আর যেন কেউ জলঘোলা করার সুযোগ না পায়। আর কদিন পরে শিমুর বাচ্চা হবে, তখন আর আমাদের হাতে কিছুই থাকবে না। যা বদনাম করার আশেপাশের লোকজনই করবে। তাই এই পরিবারের মান সম্মান বাঁচাতে তোমাদের বিয়েটা দিতে চাই আমরা। এটা ভেবো না আমরা সবটা মন থেকে মেনে নিয়েছি, শুধু এই পরিবারের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছি আমরা। আব্বার কথা শুনে বুঝতে পারছে পল্লব তাদের বেশ অভিমান তার উপরে, আর সেটাই স্বাভাবিক।
পল্লব যে অন্যায় করেছে তাদের সাথে, সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু এত কিছুর পরেও সবাই সবটা মেনে নিয়েছে, এতে পল্লব খুশি। এবার শিমু আপু আর তাদের সন্তানের উপর থেকে দুশ্চিন্তার ভার কিছুটা হলেও কমবে পল্লবের। পরিবার মেনে নিবে কি নিবে না এই চিন্তা এতদিন ধরে তাড়িয়ে বেড়াতো তাকে। আব্বা আম্মা বিয়েটা মেনে নিয়েছে শুনে শিমু আপু বেশ খুশি হলো। ভাবির প্রতিক্রিয়া কি ঠিক বুঝতে পারছে না সে মনে মনে খুশি হয়েছে নাকি তাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না কে জানে। ভাবির সাথে এই বিষয়ে কথা বলা দরকার। এমনিতেও প্রাচীর সাথে তার বিয়েটা হয়নি, এই নিয়ে ভাবির মনে একটা অসন্তোষ কাজ করছে, এটা নিশ্চিত। ভাবিদের রুমে গিয়ে দেখলো সে ভাইয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। এক হুইল চেয়ারে বসে আছে ভাইয়া। পল্লবের দিকে এক পলক তাকালো। পল্লব ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি তোমাদের সাথে একটু কথা আছে আমার। কি কথা বলো? ভাইয়াকে খাইয়ে দিতে দিতে বলল। পল্লবের দিকে তাকালো না। আম্মা আব্বা আমার শিমু আপুর বিয়েটা মেনে নিয়েছে, শুনেছো তো? হ্যাঁ শুনেছি, আম্মাই সকালবেলা বলেছে আমায়। দেখো আমি জানি প্রাচীর ব্যাপারটা নিয়ে তুমি খুব আপসেট, তারপরও জিজ্ঞেস করব, তুমি কি আমাদের এই বিয়েতে খুশি নও? আমি খুশি হওয়া বা না হওয়াতে কি আসে যায়? আর আম্মা আব্বা রাজি হয়ে থাকলে কি বলার থাকতে পারে আমার, বলো তো? পল্লব হঠাৎ লক্ষ্য করলো ভাইয়া তার আর শিমু আপুর বিয়ের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল। বারবার হাত পা নাড়াতে শুরু করলো, কোনো কিছু বলতে চাইছে তাকে। পল্লব ভাইয়ার দিকে এগিয়ে গেল। ভাইয়া কিছু বলবি তুই? বল, কি বলতে চাস? একটা কাজ করো ভাবি, তুমি একটা খাতা আর কলম নিয়ে আসো, দেখি ভাইয়াকে দিয়ে কিছু লেখানো যায় কিনা। ভাবি তার কথা মতো একটা খাতা আর কলম এনে দিল। পল্লব ভাইয়ার হাতে কলমটা ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া তুই যা বলতে চাস এখানে লিখে দে। ভাইয়া পল্লবকে কিছু বলার জন্য মরিয়া হয়ে উঠছে। ও বারবার চেষ্টা করছে কাগজে কিছু লেখার, কিন্তু ব্যর্থ হলো। এ সময় ওর উপর এত স্ট্রেস দেওয়া উচিত হবে না। এই ভেবে পল্লব ভাইয়ার হাত থেকে কলমটা নিয়ে নিল। তবে মনে একটা খটকা রয়ে গেল, ভাইয়া কি এমন বলার জন্য এত চেষ্টা করছিল। এখন এটা তো কেবল ও সুস্থ হবার পরেই জানতে পারবে। পল্লব ঘর থেকে বেরিয়ে আসবে ঠিক তখন ভাবি তাকে পেছন থেকে ডাক দিল। তারপর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা সময় আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, এমন কিছু করেছি যা এখন ভাবতেও ঘৃণা লাগে। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আমার তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ নেই, তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে ওই পথ থেকে ফিরে আসতে পারো সেটা সমস্ত রকম ক্ষমার ঊর্ধ্বে। তোমার এই বদলটা দেখে সত্যি ভালো লাগছে আমার। তবে একটা কথা কি জানো? কি কথা? আমার কেন জানি মনে হয় তুমি এই বিয়েতে খুশি নও। কিন্তু কেন? দেখো, আমি আগেই বলেছি আমার খুশি অখুশির উপর কোনো কিছু নির্ভর করে না। তবে আল্লাহর কাছে এটাই চাইবো যেন কোনো ভুল সিদ্ধান্তের দিকে পা না বাড়াও তুমি। তোমার ভালো হোক এটাই চাই। যা করার একটু চিন্তা ভাবনা করে করো। এটা বলে ভাবি ঘরের ভেতরে চলে গেল। বুঝতে পারলো না সে কিসের ইঙ্গিত দিল তাকে। ভাবি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না, এটুকু বুঝতে পারছে সে। যাই হোক, পরে না হয় আবার কথা বলবে ভাবির সাথে, এই ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালো পল্লব। যেতে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো সে। কেউ গায়ে চাদর জড়িয়ে বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মুখ ঢাকা থাকার কারণে কিছুই বুঝতে পারছে না। পল্লব চুপি চুপি তাকে অনুসরণ করতে লাগলো। লোকটা ততক্ষণে গেট পেরোতে পারেনি। সে কিছু বুঝে ওঠার আগে পল্লব পেছন থেকে গিয়ে তাকে খপ করে ধরে ফেললো। কি ভেবেছিলে আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? শেয়ার হচ্ছে না। তাদের ধস্তাধস্তির আওয়াজ শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে এলো। আব্বা আম্মা শিমু আপু ভাবি সবাই। আরে কে এটা? এত রাতে আমাদের বাড়িতে কি করছে? চুরি টুরি করতে আসেনি তো? চাদরটা টেনে খুলে দাও ওর। ভাবি এগিয়ে এসে পল্লবকে সাহায্য করলো। লোকটার উপর থেকে চাদরটা সরিয়ে নিতে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। এ কি তাজ ভাইয়া, তুমি এত রাতে আমাদের বাড়িতে চোরের মতো ঢুকে কি করছো? শিমু আপু তাজ ভাইয়ার দিকে এগিয়ে এসে তারপর সপাটে তার গালে একটা চড় বসিয়ে দিল। উপস্থিত সবাই চমকে উঠল শিমু আপুর এই আচরণে। তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না, তারপরও কেন এলে? আমার ভুল হয়েছে, ক্ষমা করো আমায়। আর কখনো তুমি বিরক্ত করবো না। শিমু আপু কি হয়েছে আমাকে বলো। তাজ ভাইয়া এত রাতে আমাদের বাড়িতে কি করছে? সেটা ওকে জিজ্ঞেস কর, ও কি চায় আমার কাছে। কেন জিজ্ঞেস করতে হবে? এর আগেও তোমাদের এই দুজনকে একসাথে দেখেছি আমি। বলো তোমাদের দুজনের ভিতরে কি চলছে? আমার মনে হয় তোমরা দুজন কিছু লুকাচ্ছ আমাদের থেকে। শিমু আপু কিছু বলতে যাবে ঠিক তখন দর্পণ ভাইয়ার ঘর থেকে একটা আওয়াজ ভেসে এলো। মনে হলো এইমাত্র ভাইয়া পল্লবের নাম ধরে ডাক দিল। তারা সবাই দৌড়ে দর্পণ ভাইয়ার ঘরে গেল। ভেতরে ঢুকতেই দেখতে পেল ভাইয়া মেঝেতে পড়ে আছে,
কাছে গিয়ে ভাইয়াকে তুলে আবারও হুইল চেয়ারে বসিয়ে দিল পল্লব। সে লক্ষ্য করলো ভাইয়ার হাত পা কাঁপছে। ভাইয়া কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না পল্লব ও কি বলতে চাইছে। ভাইয়াকে রুমে রেখে আবারও গেটের সামনে গেল তারা। তাজ ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, তার সাথে শিমু আপু। এবার বলো তাজ ভাইয়া, তুমি এত রাতে কেন এসেছো আমাদের বাড়িতে? পল্লব তাজ ভাইয়াকে জিজ্ঞেস করলো। আমি বলছি ও কেন এসেছে এখানে। তোমার থেকে আমরা কিচ্ছু শুনতে চাই না শিমু আপু, আজ যা বলার তাজ ভাইয়া বলবে। ঠিক আছে, বলছি আমি। দেখো, আমি শিমু এটাই বোঝাতে এসেছিলাম, ও যেন সব ভুলে আবারও আমার সংসারে ফিরে যায়। বিশ্বাস করো, ওকে আমি মেনে নেব, ওর সন্তানকেও মেনে নেব। পল্লব ভালো করে বুঝতে পারছে তাজ ভাইয়া মিথ্যে কথা বলছে। ও যে মন মানসিকতার মানুষ, তাতে অন্য কারোর সন্তানকে মেনে নিতে পারে না। এটা হতেই পারে না। তাজ ভাইয়া মিথ্যে বলছে, অথচ শিমু আপু চুপ করে আছে। তার মানে এই মিথ্যাচারের শামিল শিমু আপু। ওরা দুজনই তাদের সাথে হয়তো কোনো গেমস খেলছে। এর আগেও ওদের দুজনের ভেতরে যে একটা কমিউনিকেশন টার্ম আছে, তার বহুবার প্রমাণ পেয়েছে পল্লব। তাই তাজ ভাইয়াকে বলল, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি তাজ ভাইয়া? আর হঠাৎ করে তোমার ভেতরে কেন এত মহানুভবতার উদয় হলো সেটাই তো বুঝতে পারছি না। বিশ্বাস করো পল্লব, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। আমি তোমাদের দুজনে কাউকে বিশ্বাস করি না। পল্লব, তুই আমাকে ওর জন্য অবিশ্বাস করছিস? আমি ভাবতে পারছি না। তোমাকে আর কিছু ভাবতে হবে না, এবার যা করার আমি করব। কি করবি তুই? পল্লব আর কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল। তাজ ভাই একটু পরে চলে গেল। পরের দিন সকালবেলা পল্লব ঘুম থেকে উঠে তড়ি ঘুরে ঘুরে রেডি হতে লাগলো। ভাবি নাস্তা নিয়ে তার ঘরে ঢুকে পড়লো। এ কি, তুমি কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, এখন নাস্তা খাবো না, নিয়ে যাও এগুলো প্লিজ। কিন্তু এত সকালে যাচ্ছ কোথায়? থানায় যাব একটু। থানায়? কেন, জানতে পারি? এই মুহূর্তে থানায় আমার আর কি কাজ থাকতে পারে প্রাচীর সাথে দেখা করা ছাড়া? ও, তার মানে ওর কথা মনে আছে তোমাদের? মনে কেন থাকবে না ভাবি? তোমরা বিনা অপরাধে আমার বোনটাকে জেলে আটকে রেখেছো। তোমরা বিশ্বাসই নাই করতে পারো। আমি আমার বোনকে এখনো বিশ্বাস করি, ও এমন কাজ করতে পারে না। আমি জানি ভাবি, এই ব্যাপারটা নিয়ে তোমার আমাদের প্রতি খুব আক্ষেপ। আমিও চাই প্রাচী নির্দোষ প্রমাণিত হোক, যদি ও নির্দোষ হয়ে থাকে। তোমার এখনো সন্দেহ আছে ওর উপর, তাই না? আমি নিজের চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই ভাবি। ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাস্তাগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পল্লব ভাবির মনের অবস্থাটা বুঝতে পারছে। যার একমাত্র ছোট বোন লকআপে আটকে আছে, সে আর যাই হোক ভালো থাকতে পারে না। তার উপর ভাইয়ার এই অবস্থা। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে পল্লব থানার দিকে রওনা হলো। থানায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। প্রথমে তার কিছু সময় বাইরে বসিয়ে রাখা হলো, তারপর কল আসলো। থানার লোকজন সময় নির্ধারণ করে দিল, মাত্র 10 মিনিট কথা বলতে পারবে প্রাচীর সাথে। একজন কনস্টেবল তাকে ভেতরে নিয়ে গেল, তারপর সেখান থেকে প্রাচীর সেলের সামনে। প্রথমে বুঝতে পারেনি পল্লব। প্রাচী বিপরীত দিকে ফিরে মেঝেতে বসে আছে। ওর চুলগুলো বড্ড উস্কো খুস্কো। পল্লব মৃদু স্বরে পেছন থেকে প্রাচীকে ডাক দিল। ও তার আওয়াজ শুনে ধীরে ধীরে ফিরে তাকালো। ওকে প্রথম ঝলক দেখে বুকটা যেন মোচড় দিয়ে উঠল পল্লবের। এটা কাকে দেখছে চোখের সামনে? এই প্রাচী আর আগের প্রাচীর ভেতরে আকাশ পাতাল ব্যবধান। চেহারার সে আগের জৌলস, মুখের হাসি সবকিছু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। আগের থেকেও শুকিয়েছে অনেকটা। এমন অবস্থায় কোনোদিন ওকে দেখতে হবে, এটা ভাবতে ভীষণ খারাপ লাগছে তার। যদি কখনো এটা প্রমাণিত হয় প্রাচী নির্দোষ, পল্লব কি করে নিজেকে ক্ষমা করবে সে জানে না। প্রাচী শুধু পল্লবের দিকে তাকিয়ে আছে। ওর মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না, তাই পল্লবী প্রথমে মুখ খুলল। কেমন আছো প্রাচী? প্রাচী পল্লবের প্রশ্নের কোনো উত্তর দিল না। কি হলো, আমার সাথে কি কথা বলবে না? তোমার সাথে সব কথা চুকে গেছে আমার। এখন নতুন করে কি বলতে চাও? আজ আমায় একটা সত্যি কথা বলো। তোমার একটা উত্তরের উপর অনেক কিছু নির্ভর করে। প্লিজ ফিরিয়ে দিও না আমায়। কি কথা বলো? মনে আছে তোমাকে একদিন আমার কিছু ছবির কথা বলেছিলাম? তুমি কি সত্যি তার বিষয়ে কিছুই জানো না? তুমি কি আমার কাছে এগুলো জিজ্ঞেস করতে এসেছো? হ্যাঁ, আর আমার ভাইয়াকে খুন করতে চেয়েছিল বলো? সবাই যেটা সন্দেহ করছে তাই সত্যি? এই দুটো প্রশ্নের উত্তর দাও আমায়। আমি যা বলবো বিশ্বাস করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। বলো, আমার কথা শুনে তুমি আমায় আর কোনো প্রশ্ন করবে না, সোজা এখান থেকে চলে যাবে? হ্যাঁ, তুমি যা চাইছো তাই হবে। তুমি দয়া করে আমার প্রশ্নের উত্তর দাও, আমার মনে সকল সন্দেহ দূর করো।
হ্যাঁ, তোমার ওই ছবিগুলোর বিষয়ে আমি সবটা জানি। ওগুলো আমিই তুলেছি, আর তোমার ভাইকেও আমি খুন করতে চেয়েছিলাম। প্রাচীর কথাগুলো যেন কিছু সময়ের জন্য থমকে দিল পল্লবকে। কেন জানে না, ওর কথাগুলো বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে পল্লবের। ঘোর কাটতে ওকে আবারও প্রশ্ন করলো। কি বলে তুমি? তুমি বলেছিলে প্রশ্নের উত্তর পাবার পরে আর একটাও কথা বলবে না। চলে যাও এবার। এই বলে প্রাচী আবারও ওইদিকে ঘুরে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। পল্লবের কোনো কথাই কানে তুলছে না ও। ইতিমধ্যে তার নির্ধারিত সময়ও শেষ। অগত্যা বেরিয়ে আসতে হলো। জেল থেকে ফিরে সোজা বাড়ি চলে আসলো। সারাটা দিন প্রাচীর কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। এখনো বুঝতে পারছে না ও কি কথাগুলো সত্যি বলল, নাকি যা বলেছে তার উপর অভিমান থেকে। গতকাল রাতের ঘটনার পরে প্রাচীকে কেন জানি নির্দোষ মনে হচ্ছে তার। মনে হচ্ছে তারা সবাই ভুল রাস্তায় হাঁটছে। সেই কারণে আজ দেখা করতে যায় ওর সাথে। ও যদি একটাবার বলতো পল্লবকে ও নির্দোষ, পল্লবকে জেল থেকে বের করার চেষ্টা করত। কিন্তু দুর্ভাগ্য, সেটা আর সম্ভব হলো না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লো, পল্লব জেগে আছে। কিছুতেই ঘরের ভেতরে ভালো লাগছিল না। ভাবলো একটু ছাদ থেকে ঘুরে আসলে হয়তো মনটা হালকা হবে। এই ভেবে ছাদের দিকে পা বাড়ালো। সাথে একটা টর্চ নিয়ে গেল। তাদের ছাদের রেলিংয়ের একটা পাশ পুরোপুরি ভাঙা। অন্ধকারে হাঁটাচলা করা বেশ বিপজ্জনক। ছাদের সিঁড়ি বেয়ে উঠতে দেখলো দরজাটা খুলে রেখেছে কেউ। সাধারণত তারা রাতে ছাদের দরজা বন্ধ করে রাখে, আজ খোলা। কেন জানে না, হঠাৎ একটা শব্দ ভেসে আসলো তার কানে। ছাদে কেউ আছে মনে হচ্ছে। ধীরে ধীরে পা বাড়াতে লাগলো পল্লব। একটু সামনে আসতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার চলার গতি থামিয়ে দিল। ভাঙা রেলিংয়ের পাশে দর্পণ ভাইয়া হুইল চেয়ারে বসে আছেন। ওর দুপাশে দুজন দাঁড়িয়ে। তারা ওকে ঠেলে নিচে ফেলে দেবার জন্য উদ্ধত হচ্ছে। দাঁড়াও, আমি তোমাদের ধরে ফেলেছি। শিমু আপু, তাজ ভাইয়া, তোমাদের খেলা শেষ। পল্লবের কথা শুনে বাড়ির অন্যরাও ছাদে চলে আসলো। শিমু আপু আর তাজ ভাইয়াকে একসাথে দেখে সবাই অবাক। শিমু, তুমি দর্পণকে এখানে নিয়ে এসেছো কেন? আর এই লোকটা আবার এসেছে এই বাড়িতে? বুঝতে পারছো না ভাবি কেন এসেছে? ওরা দর্পণ ভাইয়াকে এখান থেকে ফেলে দিতে চেয়েছিল। কি হচ্ছে এখানে এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। পল্লব বাবা, কি হয়েছে বল আমাদের। এক্ষুনি বুঝতে পারবে কি হচ্ছে এখানে। শিমু আপু, তাজ ভাইয়া, তোমরা আমাদের ট্র্যাপে ফেসে গেছো। এবার ভালোই ভালোই সত্যিটা স্বীকার করো। তুই আমাদের ভুল বুঝছিস পল্লব, আসলে সেরকম কিছুই না। পল্লব ভাইয়াকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া তুই বলবি নাকি সবটা আমি বলবো? পল্লবের কথা শুনে হুইল চেয়ার থেকে উঠে আসলো। ওকে সুস্থ অবস্থায় দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। এই কি দর্পণ, তুই সুস্থ হয়ে গেছিস? কিন্তু এটা কি করে হলো? আমি বলছি আম্মা, ভাইয়া তো সুস্থ গতকাল রাতেই হয়েছিল। মনে আছে আমরা সবাই ভাইয়ার গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম ঠিক তখন। তাহলে তখন সেটা জানাসনি কেন আমাদের? যাতে আসল অপরাধী হাতে নাতে ধরতে পারি আমরা জানতাম ভাইয়াকে ক্রমশ সুস্থ হতে দেখে শিমু আপু আর ওর পার্টনার ঘাবড়ে যাবে। ওরা কখনোই চাইবে না ভাইয়া সুস্থ হয়ে উঠুক। ওরা আবারও ভাইয়ার সাথে সেটাই করবে যেটা আগেরবার করেছিল। হ্যাঁ, আমাকে খুন করার চেষ্টা প্রাচী করেনি। তার পেছনে শিমুল আর ওর স্বামীর হাত ছিল। ওরা আমাকে পুরোপুরি মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু ওদের দুর্ভাগ্য আমি বেঁচে যাই। আমি ঠিক জানতাম আমার বোন কোনো অন্যায় করতে পারে না। দর্পণ, আমায় একটা কথা বলো, তুমি প্রাচীকে কেন ফাঁসালে? সেই দিন হাসপাতালে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসে, তুমি এদের ধরিয়ে দিলে না কেন? ভয়ে, আমার মনের ভয় আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছিল। ভয়? কিসের ভয়? তোমরা যখন সকালে হাসপাতালে আমায় দেখার জন্য আসলে, মনে আছে তো শিমু? আগেই আমার দেখার জন্য আসে। সেদিন ও আসলে আমায় দেখতে আসেনি, আমায় ব্ল্যাকমেল করতে আসে। ও আমায় ভয় দেখায় যদি আমি সত্যিটা পুলিশকে জানিয়ে দেই, তবে ওর লোক আমাদের পরিবারের সবাইকে শেষ করে দেবে। এর আগে নাকি ও একবার প্রাচীরকে খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে প্রাচী বেঁচে যায়। ওর কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যাই আমি। ওর কথা মতো প্রাচীরকে ফাঁসিয়ে দিলাম আমি। বিশ্বাস করো সিমরান, আমার ওই সময়ে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যা করেছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। সব বুঝলাম আমরা, কিন্তু শিমু দর্পণকে কেন খুন করতে চেয়েছিল? ওর দর্পণের সাথে কি শত্রুতা? আমি বলছি আম্মা, দর্পণ ভাইয়া ওকে আর তাজ ভাইয়াকে একসাথে দেখে ফেলেছিল আর ওদের সমস্ত প্ল্যানের ব্যাপারেও জেনে গিয়েছিল। তাই ওদের
দর্পণ ভাইয়াকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। সবাই ভাবছো তো কিসের প্ল্যানের কথা বলছি আমি? শোনো তবে। শিমু আপু আর তাজ ভাইয়ার ভীষণ পারিবারিক অসচ্ছলতা চেয়েছিল। ওরা চেয়েছিল কিভাবে অনেক টাকা উপার্জন করা যায়, আর তার জন্য আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। শিমু আপু আমার সরলতার সুযোগ নিয়ে প্রথমে ইমোশনাল করে আমাকে বাধ্য করে ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে। আমিও রাজি হলাম। শিমু আপু তখন আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে, যাতে পরবর্তীতে আমাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে পারে। কিন্তু ওদের দুজনের কপাল এতটাই খারাপ ছিল, ভিডিও রেকর্ডার ক্যামেরাটা বাড়ির গেটের সামনে ফেলে যায়, আর সেটা অন্য কারো হাতে পড়ে। পল্লব জানে সে ভিডিও রেকর্ড ভাবির হাতে পড়েছিল আর ভাবি তাকে ব্ল্যাকমেইল করত, কিন্তু ভাবির সম্মান বাঁচানোর জন্য আর সেই প্রসঙ্গ তুলল না পল্লব। ভাবি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, পল্লব চায় না সে সবার সামনে অসম্মানিত হোক। শিমু আপুদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। এরপর শিমুল আপু জানতে পারে ও সত্যি অন্তঃসত্ত্বা। ও কখনোই আমার সন্তানের মা হতে চায়নি, চেয়েছিল আমাকে ব্ল্যাকমেইল করতে। কিন্তু হয়তো সৃষ্টিকর্তা এটাই চেয়েছিল শিমু আপুর গর্ভে আমার সন্তান আসে। ওদের এদিক থেকে লাভই হয় এক প্রকার। শিমু আপু আর তাজ ভাইয়া নতুন করে প্ল্যান করে কি করে এই সন্তানকে কাজে লাগিয়ে আমার সম্পত্তি হস্তগত করা যায়। ভাইয়া ওদের এই সমস্ত প্ল্যান জেনে গিয়েছিল। পরিশেষে ওরা ভাইয়াকে সরিয়ে দেবার কথা চিন্তা করে। ভাইয়া গতকাল আমায় সবটা খুলে বলেছে। আমি ওকে বলি 2 দিন অপেক্ষা করতে, যাতে এদের হাতে নাতে ধরতে পারি। এবার বুঝতে পেরেছি ওরা আমার বোনটাকে কেন ফাঁসিয়েছে। প্রাচীর সাথে তোমার বিয়ে হলে ওদের যে স্বার্থ সিদ্ধি হতো না। একদম ঠিক। এর আগেও প্রাচীর ড্রয়ারের ছবি লুকিয়ে ওই দিন রাতে তাজ ভাইয়া বাহির থেকে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে। সেগুলো প্রাচীর ঘরে লুকিয়ে আমার সন্দেহের দৃষ্টি ওর দিকে ঘোরাতে চেয়েছিল। ওর ঘরে ছুরি লুকিয়ে রেখে ফাঁসানোর চেষ্টা করে, আর সেটাই হয়। বেচারি প্রাচী শুধু এদের জন্য আজ জেলে বিনা দোষে শাস্তি ভোগ করছে। শিমু আপু তাদের কথা শুনে সবার সামনে কান্না জুড়ে দিল। বিশ্বাস কর পল্লব, আমি তোর সাথে এমনটা করতে চাইনি, কিন্তু তাজ আমাকে বাধ্য করে। ওর প্ররোচনায় আজ আমার এই অবস্থা। আমরা জানি যা হয়েছে তাতে তাজ ভাইয়া দোষী, ঠিক তেমনি তুমিও সমান দোষী। তোমার ভেতরে যদি লোভ না থাকতো কিছুতেই তাজ ভাইয়াকে সঙ্গ দিতে না, তুমি ওকে সাপোর্ট করতে না। তাই এখন কেঁদে কোনো লাভ নেই। নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এরপর পুলিশ এসে শিমু আর তাজকে গ্রেফতার করলো। প্রাচীকে ছেড়ে দেওয়া হলো। ভাইয়া আদালতে সাক্ষী দিলে আদালত শিমু আপুকে আর তাজ ভাইয়াকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কারাগারের ভেতরেই শিমু পল্লবের মেয়ে সন্তানের জন্ম দেয়। তারা ওকে বাড়িতে নিয়ে আসে। ততদিনে প্রাচীর সাথে বিয়ে হয়েছে পল্লবের। তারা আর শিমুর মেয়েকে ও নিজের কোলে তুলে নেয়। তার নামের সাথে মিলিয়ে তাদের মেয়ের নাম রাখা হয় পল্লবী। এর 1 বছর পর প্রাচীর গর্ভে সন্তান আসে। তাদের ছোট মেয়ের নাম রাখা হয় প্রজ্ঞা। নামটা ভাবিই রেখেছে, পছন্দ করে। ভাবি এখন পুরোপুরি শুধরে গিয়েছে। দর্পণ ভাইয়ের সাথে বেশ ভালো আছে সে। পল্লব প্রথম শিমুলের সাথে দেখা করার জন্য যেত, কিন্তু ও দেখা করতে চাইতো না তার সাথে। জানে না কিসের জন্য। হয়তো একটা সাংঘাতিক অনুশোচনাবোধ কাজ করে ওর ভেতর, তাই ও পল্লবকে ফেস করতে ভয় পায়। আবার অন্য কোনো কারণও হতে পারে তার উপর ওর ক্ষোভ এতটুকুও কমেনি। তবে যাই হোক না কেন, পল্লব যত তাড়াতাড়ি সম্ভব চাই নিজের অতীতকে ভুলে যেতে, আর সেটাই তার প্রশান্তি। এরপর কেটে গেল 20টি বছর। বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছে পল্লবী। একটু পরেই ওর হাজবেন্ড পারিজাত এসে ভেতরে ঢুকলো। ঢুকে দরজাটা বন্ধ করে দিল। পারিবারিকভাবে বিয়ে হয়েছে পল্লবী আর পারিজাতের, আর আজ তাদের বিশেষ রাত। পল্লবী এখন সুখে আছে পারিজাতের সাথে। শিমুলের ছায়াও আর পল্লবীর উপর পড়েনি। এদিকে রাজু বাসর ঘরে ঢুকে ধীরে ধীরে স্ত্রীর দিকে এগিয়ে গেল। তারপর ঘুমটাটা টেনে নামানোর চেষ্টা করতে প্রজ্ঞাকে বাধা দেয়। তারপর সালাম করে। রাজু প্রজ্ঞাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। প্রজ্ঞারও আজ রাজুর সাথে বিয়ে হয়েছে। প্রজ্ঞা নিজের পছন্দের রাজুকে বিয়ে করেছে। 2 মেয়েকে একসাথে বিদায় দিয়েছে পল্লব আর প্রাচী। তারা নতুন জীবন শুরু করেছে। সুখে আছে পল্লবী আর প্রজ্ঞা। সন্তানদের সুখ দেখে প্রশান্তের হাসি হাসলো পল্লব আর প্রাচী। পল্লবীর জীবনটা জটিলতায় ঘেরা ছিল, কিন্তু শেষমেশ সব জটিলতা কাটিয়ে সে সুখী হতে পেরেছে।